প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডেও আপনাদের পাঠানো 6টি ঘটনা রয়েছে। আশা করছি আজকের ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আমরা আমাদের প্রথম ঘটনাতে চলে যাব, তবে যাবার আগে একটু কথা বলি। আপনারা বেশ কয়েকটি এপিসোডে আমার ভয়েসের কিছু পরিবর্তন দেখেছেন। কেউ কেউ তো কমেন্ট সেকশনে বলেছেন যে আমি হলফ করে বলছি এটা আফনান ভাইয়ের কণ্ঠ না, মানে কণ্ঠটা এতটাই আপনাদের কাছে অপরিচিত ঠেকেছে। আসলে ব্যাপারটা হলো, মাসখানেক ধরে আমি ঠান্ডায় আক্রান্ত, আর এই কারণেই আমার গলার ভয়েসের কিছুটা পরিবর্তন হয়েছে। আর আমি ছোটোবেলা থেকেই কোল্ড অ্যালার্জিতে আক্রান্ত থাকি, বিশেষ করে শীতের শুরুতে, যার ফলশ্রুতিতে আপনারা যদি আমার বিগত বছরের শীতের শুরুর দিকের এপিসোডগুলো দেখেন, তখনও দেখবেন যে আমি ওই সময় ঠান্ডাতে আক্রান্ত ছিলাম। আসলে এটা ছোটোবেলা থেকেই এই সমস্যাটা আমার হয়ে আসছে, যার ফলশ্রুতিতে এই কিছুদিন যাবৎ এই সমস্যাটা আমি ফেস করছি। আশা করছি আমার এই অক্ষমতাটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভয়েস আসলে অন্য কারণ না, আমি নিজেই কথা বলি, আমার ভয়েসেই আপনারা ঘটনা শুনছেন। আমাদের এই প্রথম ঘটনা যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সাগর কাজী। ওনার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানার উদয়পুর উত্তরকান্দি গ্রামে। এই সাগর ভাই আমাদেরকে জানিয়েছেন যে মাশফিক ভাই তার বাড়িও মোল্লাহাট, যদিও মাশফিক ভাইকে উনি সরাসরি দেখেন নাই বা সরাসরি পরিচয় নাই, তো উনি জানিয়েছেন যে আমাদের এলাকা থেকে মাশফিক ভাই ঘটনা পাঠান। তো যাই হোক, ঘটনাটি মূলত ওনার নিজের সাথে ঘটেছিল এবং ওনার আপন বড় ভাইয়ের সাথে ঘটেছিল। ঘটনা এক রাত্রেরই, সময়টা ছিল 13 ডিসেম্বর 2016। উনি তখন ক্লাস 8-এ পড়তেন, আর ওনার বড় ভাইয়া ক্লাস 10-এ পড়তেন। আর ওনার বড় ভাইয়া এবং ওনার দুইজনের সাথে কিন্তু চমৎকার সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বয়সে 2-3 বছরের ছোটো বড়। আর এই সাগর ভাইয়ের বাবা, উনি পেশায় ছিলেন একজন মুরগি ব্যবসায়ী। তো ওনাদের সংসারটা কিন্তু খুব ভালোভাবেই চলতো, সংসারের অভাব ছিল বিষয়টা এরকম না। তো ওনাদের গ্রাম থেকে 4 কিলোমিটার দূরে ঘোড়াদান নামক একটা গ্রাম ছিল। এই গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকদের বসবাসটা বেশি ছিল এবং বছরের একটা নির্দিষ্ট সময় ওখানে বেশ বড় একটা মেলা হতো। আর ওই মেলাতে আশেপাশের অনেক লোকজনই আসতো আর কি। তো একবার কি হলো, ওই ডিসেম্বর মাসে শীতের সময় আর কি, ওই মেলাটা যেহেতু হয়, তো মেলা হবে, মাইকিং করা হচ্ছে যে সেখানে মেলা, ওখানে বিশাল আয়োজন, সবাইকে আসার জন্য বলা হচ্ছে। তো মেলার কথা শুনে সাগর ভাইয়ের মনটা তো খুশিতে ভরে উঠলো যে যাব, মেলায় যাব। আর গ্রাম অঞ্চলে কিন্তু মেলার একটা আলাদা আবেদন রয়েছে। যারা মেলায় গিয়েছেন, এই আধুনিকতার যুগেও মেলার আবেদনটা যে হারিয়ে যায়নি সেটা এখনও বোঝা যায়। প্রত্যেকটা মেলাতে যদিও আধুনিকতার ছোঁয়া লেগেছে, তারপরও মেলার একটা ভিন্ন রকমের আবেদন এখনও রয়েছে, যার ফলশ্রুতিতে এই যে সাগর ভাই, ওনার মনের মধ্যেও কিন্তু আনন্দ বিরাজ করছে মেলায় যাব। কিন্তু উনি যখন ওনার ভাইয়ের দিকে তাকালেন, দেখলেন যে তার ভাইয়ের মনটা খারাপ। তখন সাগর ভাই বলছে, কী ভাই, মন খারাপ কেন, মেলায় যাবে না? তখন তার ভাই বললেন যে মেলায় যে যাব, টাকা কই, খালি হাতে মেলায় যাব, কিছু খাওয়া দাওয়া করতে হবে না, কিছু কিনতে হবে না। এখন আব্বার কাছে টাকা চাইলে তো দিবে না, মেলায় যাওয়ার জন্য টাকা চাইলে দিবে না। এখন কি করা যায়? মেলায় তাহলে যাবেন কিভাবে? এটা নিয়ে তো দুজনই চিন্তায় পড়ে গেলেন। আসলেই তো মন যে খারাপ বড় ভাইয়ের, কারণ তো ঠিক আছে, এবার এই সাগর ভাইয়ের মনটাও খারাপ হয়ে যায়। কিন্তু একটা দুষ্টু বুদ্ধি ওনার মাথায় খেলে যায়। সেই দুষ্টু বুদ্ধিটা ওনার বড় ভাইয়ের সাথে শেয়ারও করেন। ওনার বড় ভাই এই কথা শোনার পর রাজি হয় না, কিন্তু একটা পর্যায়ে রাজি হয়। বুদ্ধিটা ছিল হচ্ছে যে এই সাগর ভাইয়ের আপন কাকার একটা বড় সুপারি বাগান রয়েছে। এই সুপারি বাগানে ওই 13 ডিসেম্বর রাতের বেলা দুজন যাবেন, কয়েকটা গাছ থেকে সুপারি চুরি করবেন। সুপারি চুরি করে এটা পরের দিন সকালবেলা বাজারে বিক্রি করে যে টাকা হয়, সেই টাকা নিয়ে দুজনে মেলায় যাবেন। তো এই চিন্তাটা করেছেন। তো এই কুবুদ্ধি মাথায় আসলেও বড় ভাইয়ের মন কিন্তু সায় দিচ্ছিল না, কেন জানি, যে ওখানে কি যাওয়া ঠিক হবে। মন সায় না দেওয়ার পেছনে দুটো কারণ ছিল। এক হচ্ছে, আপন চাচার বাগান হলেও চুরি তো চুরি, আর উনি যেহেতু ক্লাস 10-এ পড়েন, একদম তো ছোটো না। বিষয়টা জানাজানি হলে ব্যাপারটা নিয়ে খুব আত্মসম্মানের ব্যাপার হতে পারে স্বাভাবিকভাবেই। ওনার বড় চাচা, মানে ওনার আপন চাচা কিছু হয়তো বা বলবেন না, কিন্তু তারপরেও
উনি যে সুপারি গাছে উঠে চুরি করতে গেছেন, বিষয়টা তো ওনারা মনে রাখবেন। কিন্তু আসলে ছোট ভাই মানে এই যে সাগর ভাইয়ের পীড়াপিড়িতে একটা পর্যায়ে উনি রাজি হন। আর একটা কারণে রাজি হচ্ছিলেন না, সেটা হচ্ছে এই সুপারি বাগানের একদম কোল ঘেঁষে রয়েছে একটি কবরস্থান। মূলত ওই গ্রামে যাদের অপমৃত্যু হতো, আত্মহত্যা করতো বা অন্য কোনো কারণে মারা যেত, যেটা আমরা অপমৃত্যু বলি, তো সেই লাশগুলো ওখানে কবর দেওয়া হতো। অনেকেই রাতের বেলা ওই দিকটাতে যেতে চেত না। এখন ওইটাও একটা কারণ ছিল, যেহেতু রাতের বেলা ওদিকে কেউ যায় না, চুরি করতে সুবিধা হবে, এই বুদ্ধিটা এটা ছিলেন সাগর ভাই। কিন্তু ওই ভয়ের বিষয়টা চিন্তা করেছিলেন ওনার বড় ভাই। তবে ওনার বড় ভাই বেশ সাহসী ছিলেন, আর সাগর ভাই হচ্ছে ভীতু ছিলেন বিষয়টা এরকম না, কিন্তু ওনার বড় ভাইয়ের মতো সাহসী ছিলেন না। যাই হোক, রাত 11টার দিকে দুজন তো চলে গেছেন সেখানে। আর ওখানে যাওয়ার পর 2-3টা গাছ থেকে মোটামুটি সুপারি পেরেছেন। তো যতটুকু সুপারি হয়েছে ওনার বড় ভাই বলেন যে আচ্ছা ঠিক আছে, আর লাগবে না, চল বাড়িতে যাই। কিন্তু এই সাগর ভাই বলে যে না, এই কয়টা সুপারি বিক্রি করে কয় টাকাই পাবো, আরেকটা গাছে ওঠো না ভাই। তো উনি তো উঠতে রাজি হন না। কিন্তু সাগর ভাইয়ের পীড়াপিড়িতে একটা পর্যায়ে বলে আচ্ছা ঠিক আছে, এটাই কিন্তু শেষ। তো ওনারা দেখলেন যে একটা চিকন গাছ, আর ওনারা দিনের বেলাতে এসেই মার্কিং করে গেছিলেন যে কোন কোন গাছটাতে উঠবেন। তো একটা চিকন গাছে যে বেশ অনেক সুপারি ছিল, এটা ওনারা দিনের বেলাতে এসেই দেখেছিলেন। তো ওই সুপারি গাছটা চিনতে ওনাদের অসুবিধা হয় নাই, কারণ যেহেতু ওনাদের আত্মীয়ের বাগান, সবসময় বাগানে আসা যাওয়া হয় দিনের বেলাতে, তবে রাতের বেলাতে খুব একটা আসেন না। তো ওই সুপারি গাছটার কাছে আসার পর ওই সুপারি গাছটা যে খুব বড় ছিল বিষয়টা এরকম না, তবে চিকন ছিল গাছটা। সাগর ভাইয়ের বড় ভাই ওই সুপারি গাছে উঠে গেছেন। সমস্যা বাঁধলো হচ্ছে সাগর ভাইয়ের বড় ভাই যেহেতু উনি বয়সও বড়, শরীরের ওজনও বেশি, আর গাছটা ছিল তো চিকন। যখন মাথায় উঠেছে ওই গাছটা এক পাশে হেলে পড়ে, আর হেলে পড়ার পর ওই সুপারি গাছটা মাছ থেকে ভেঙে পড়ে। আর সাগর ভাইয়ের বড় ভাই উনি কী করেছেন, ওই সুপারি গাছটা ছিল একদম মানে এই বাগানের কোল ঘেঁষা আর কি, ওই আর সুপারি গাছটার ওই পাশেই হচ্ছে ওই কবরস্থানটা। তো উনি কী করেছেন, ওই সুপারি গাছটা যখন ওই এক পাশে হেলে ভেঙে পড়েছেন, উনি সুপারি গাছ থেকে পড়ে সোজা চলে গেছেন ওই একটা ভাঙা কবরের ভেতরে। ধরাম করে পড়ছে, প্রচণ্ড ব্যথা উনি পেয়েছেন এবং ব্যথায় চিৎকার করে উঠছেন। এদিকে সাগর ভাই তো ছুটে গেছেন তার ভাইকে কবর থেকে ওঠানোর জন্য। কিন্তু যখনই ওখানে গিয়েছেন, যাওয়ার পর দেখেন শেয়ালের মতো বড় বড় দুটো প্রাণী ওই কবরের দিকে হেঁটে আসছে, চোখ দুটো জ্বলছে ওই দুটোর। এবং আসার পর হঠাৎ করে মানুষের মতো কণ্ঠে কথা বলে উঠেছে। একটা প্রাণী কথা বলে উঠছে সাগর ভাইয়ের দিকে তাকিয়ে, বলে উঠছে, কিরে আদম সন্তান, তোদের দুইজনকে এখন এমনভাবে মারবো না যে তোরা সকলের জন্য একটা ভয়ের কারণ হয়ে থাকবি। এরকম করে বলছে। এর মধ্যে কি করেছে, যেই অবয়বটা কথা বলছে তার পাশে যে অবয়বটা ছিল, ওই যে প্রাণীটা, এই প্রাণীটা কবরের ভিতরে মুখ নামিয়ে সাগর ভাইয়ের বড় ভাইয়ের হাতে মেরেছে প্রচণ্ড জোরে এক কামড়। উনি তো কামড়ে আরও জোরে চিৎকার করে উঠেছেন। তো এর মধ্যে কি হয়েছে, এই সাগর ভাইয়ের এক চাচাতো ভাই, উনি বাইক নিয়ে ওই দিকটা দিয়ে যাচ্ছিলেন, কারণ ওই পাশে আর একটা পাশে রাস্তা ছিল। তো রাতের বেলা তো বাইক নিয়ে কে যাচ্ছে এটা তো খেয়াল করেন নাই সাগর ভাই, উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। তো এর মধ্যে ওই বাইকওয়ালা যিনি, উনি শুনেছেন। পরবর্তীতে দেখা গেল এটা ওনার আপন চাচাতো ভাই ছিল। কিন্তু এইটুকু সময়ের মধ্যে আরও একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ওনার ভাইকে কামড় দেওয়ার পর কিন্তু ওই অভাবটা তার দিকে আসা শুরু করেছিল। তখন উনি আয়াতুল কুরসি পড়ে উনি নিজের শরীরে ফু দিয়েছেন এবং হাতে 3বার তালি বাজিয়েছেন। ওই 3বার তালি বাজানোর সাথে সাথে ওই দুটো অবয়ব অদৃশ্য হয়ে যায়। আর এর মধ্যেই ওনার সেই চাচাতো ভাই ওখানে এসে পৌঁছান। তো আসার পর কবরের ভেতর থেকে তো তার বড় ভাইকে তুলে বের করা হয়। দেখা গেল যে ওই যেই কবরের মধ্যে পড়েছেন, ওই কবরের ভেতরে থাকা লাশের একটা হাড়, পাঁজরের হাড় হবে এরকম কিছু একটা, এইটা এই সাগর ভাইয়ের বড় ভাইয়ের পিঠের ভিতর দিয়ে ঢুকে গেছে। এই জন্য উনি প্রচণ্ড ব্যথা পেয়েছেন। এর মধ্যে আবার ওই শেয়ালের মতো প্রাণীটা দিয়েছে কামড়। তখন তাকে তো ওঠানো হয়, আর ওই হাড়টা ওই অবস্থাতে বের করার কোনো উপায় ছিল না, তার একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারত। দ্রুত ওই বাইকে করেই তাকে ওই মোল্লাহাট হসপিটালের দিকে নিয়ে যাওয়া হয়।
যখন নিয়ে যাওয়া হচ্ছিল হঠাৎ করে সাগর ভাইয়ের কানে একটা মেয়েলি কণ্ঠে ফিসফিস করে শব্দ ভেসে আসে। শব্দটা এমন ছিল, যেটা নিয়ে যাচ্ছিস সেটা কিন্তু জায়গা মতো ফেরত রেখে যাস। কিন্তু উনি বুঝতে পারেন নাই যে আসলে কী নিয়ে যাওয়ার কথা হচ্ছে, কি হয়েছে না হয়েছে, কিসের কথা, কী ফেরত দিয়ে যাব। এদিকে তার বড় ভাইকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা মোটামুটি সহি সালামতে ওই হাড়টা বের করে ফেলেন, খুব বেশি ভেতরে ঢোকে নাই শরীরের, তো ওটা বের করে ফেলা হয়। এরপরে খবর দেওয়া হয় বাড়িতে, তো বাড়ির লোকজন চলে আসে। এর মধ্যে ওনার যে চাচা আসে, চাচা আসার পর সব কিছু শোনেন, কী ঘটনা একদম শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন। এরপরে ওনার চাচা জিজ্ঞেস করেন, আচ্ছা ওই হাড়টা কোথায়? তখন ওটা ডাক্তারের কাছে। তখন উনি ওই ডাক্তারের কাছে গিয়ে কথা বলে ওই হাড়টা নিয়ে নেন, এবং নেয়ার পর নিজে গিয়ে উনি ওই কবরের মধ্যে ওই হাড়টা রেখে আসেন। তো এটার পর আর কোনো ধরনের কোনো ঘটনা ওনাদের দুই ভাইয়ের সাথে ঘটেনি। তবে ওই যে কবরটা, ওই কবরটা ছিল একটা অপমৃত্যু হয়েছে এমন কোনো এক মেয়ের কবর। মূলত ওই হাড়টা ওখান থেকে তার শরীরে ঢুকে গিয়েছিল, যদি ওটা ফেলে দেওয়া হয়। এই জন্য হয়তোবা কোনো এক অশরীরই তার কানের কাছে এসে সতর্ক বাণী বলে দিয়ে গিয়েছিল। যেহেতু এটা ঠিকঠাক মতো রেখে দেওয়া হয়েছিল, আল্লাহর অশেষ রহমতে ওনার চাচার বুদ্ধিমত্তায় পরবর্তীতে ওনাদের সাথে কোনো সমস্যা হয়নি, এমনকি ঝাড়ফুঁক বা এমন কোনো কিছু করতে হয়নি। আল্লাহর রহমতে সব কিছু স্বাভাবিকভাবেই শেষ হয়েছে। প্রিয় লিসেনার্স, ঘটনা এতটুকুই। তবে রাতের বেলা এই ধরনের কাজ করতে যাওয়া উচিত না অনুচিত এটা আমি বলবো না, এটা আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ জানাচ্ছি সাগর ভাইকে, আপনাদের সাথে ঘটে যাওয়া রোমহর্ষক একটি ঘটনা আপনাদের হরর ওয়ার্ল্ডের লিসেনারদের জন্য শেয়ার করেছেন। এই জন্য আশা করছি আপনাদের কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার, চলুন চলে যাবো আমাদের এবার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের 125তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মাহিম। ওনার বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়নে। ঘটনাটি ওনার মামার সাথে ঘটে যাওয়া, আর 1992 সালের দিকে ঘটনাটি ঘটেছিল বলে জানতে পারা যায়। তো ওনাদের এলাকার বর্ণনাটা দেওয়ার দরকার। ওনাদের যে গ্রাম, ওই গ্রামের পূর্ব এবং পশ্চিম পাশে দুটো রোড, মাঝখান দিয়ে ওনাদের গ্রামের মধ্য দিয়ে একটা রাস্তা রয়েছে। ওই রাস্তাটা আবার বেশ সামনে গিয়ে ওই যে পূর্ব এবং পশ্চিমের দুটো রাস্তার সাথে আবার মিলিত হয়েছে। সেই রাস্তার মাঝামাঝি এই মাহিম ভাইয়ের নানুর বাসা। মূলত ওনাদের নানা বাড়ি দাদা বাড়ি একই গ্রামে আর কি। তো যাই হোক, নানুর বাসাটা কিন্তু চতুর্পাশে গাছালি দিয়ে ঘেরা ছিল, আর মাঝখানে ছিল একটি পুকুর। নানুর বাসায় যাওয়ার পথেই ওনার খালার বাসা পড়ে, আর ওনার খালার শ্বশুর ছিল একজন কবিরাজ। লোকজন তাকে নিমাই বলেই ডাকতেন আর কি। তো যাই হোক, এই যে মামা, যিনি বুলু মামা ঢাকার একটি নামকরা মার্কেটে চাকরি করতেন। উনি প্রতিদিন কিন্তু ওনার বাড়ি থেকে ঢাকায় আসতেন, আবার অফিস টাইম শেষ হওয়ার পর উনি আবার বাড়িতেই যেতেন, ঢাকাতে উনি থাকতেন না। আর রাস্তায় তো অনেক জ্যাম থাকতো, যার ফলশ্রুতিতে বাড়িতে আসতে আসতে কিন্তু ওনার অনেক রাত হতো। এইভাবেই উনি প্রতিদিন আসা যাওয়া করতেন আর কি। তো এমনই এক রাতের কথা বলি, ওনার মামা বাসায় আসছেন। ওই সময় রাস্তাটা ছিল কাঁচা, সময়টা রাত 1টা কি 1:30 হবে এমন একটা সময়। তো অমাবস্যার রাত ছিল ওই সময়, ঘুটঘুটে অন্ধকার চারদিকে, তবে ওনার কাছে লাইট ছিল। তো উনি আসছেন। তো যাওয়ার সময় কিন্তু এই যে মাহিম ভাইয়ের খালার বাসা, তার সামনে দিয়েই এই বুলু মামাকে যেতে হতো। তো ওনার আবার ধূমপান করার অভ্যাস ছিল। রাতের বেলা যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, উনি ওই সিগারেট ধরাতেন, ওটা খেতে খেতেই বাড়ি পর্যন্ত যেতেন আর কি। বাড়িতে যাওয়ার পর তার ধূমপান করার কোনো অবকাশ ছিল না, মা বাবার সামনে তার ধূমপান করা যায় না, এই জন্য ওই পুরো রাস্তাটা উনি ধূমপান করতে করতে যেতেন। তো ওনার যে দৈনন্দিন অভ্যাস সেই অনুযায়ী ওইভাবেই যাচ্ছিলেন আর কি। তো উনি যখন এই মাহিম ভাইয়ের খালার বাসার সামনে দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তার চোখ যায় রাস্তার পাশের জঙ্গলে। তো উনি তো ওইদিকে টর্চ মেরেছেন, দেখতে পান
যে ওনার বোনের শ্বশুর, মানে এই যে মাহিম ভাইয়ের খালার শ্বশুর, সেই কবিরাজ নিমাই, তার শরীরে কোনো জামা কাপড় নাই, চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। তখন এই বুলু মামা চিন্তা করেছেন যে হুট করে লাইট মারলাম, লাইটটা আবার উনি নামিয়ে ফেলেন। আর চিন্তা করলেন যে এই অবস্থাতে তাকে দেখে ফেললাম, বিষয়টা কেমন হলো। আর উনি যেহেতু কবিরাজ ছিলেন, ব্ল্যাক ম্যাজিকও করতেন, আর এই কারণে বিভিন্ন সময় সাধনা তো তার করতেই হয়। হয়তো বা এরকমই একটা কাজে উনি বসছিলেন, তার আসা যাওয়াতে সমস্যা হয়ে গেল। তো উনি একটু লজ্জাই পেলেন। কিন্তু হঠাৎ করে গম্ভীর কণ্ঠে সেই নিমাই কবিরাজ বলে ওঠে, বুলু, তোর হাতে আগুন থাকায় তুই তো বেঁচে গেলি, কিন্তু তোর কারণে নিমাই কিন্তু মরল। এই কথার আগামাথা উনি খুব একটা বুঝতে না পারলেও দ্রুত ওখান থেকে চলে যান। পরের দিন সকালবেলায় খবর আসে যে নিমাই কবিরাজ মারা গেছেন। তো রাতের বেলা যে ঘটনা ঘটেছে এটা কিন্তু উনি কাউকে বলেন না। এদিকে নিমাই কবিরাজের দাফন কাফন শেষ হয়, সব কিছু ঠিকঠাক। এরপরে চলে যায় প্রায় 3 মাস। এর মধ্যে এই বুলু মামাও এই বিষয়টা কাউকে বলেন নাই, আর উনিও একরকম ভুলতেই বসেছিলেন বিষয়টা, আর উনিও ভুলে যেতে চাচ্ছিলেন ব্যাপারটা। 3 মাস পরে আসল ঘটনা শুরু হয়। এই 3 মাস তো উনি আগের মতোই, উনি ওনার চাকরি শেষ করে প্রতি রাত্রেই সেই ঢাকা থেকে কালিন্দী ইউনিয়নে যেতেন ওনার বাড়িতে। তো উনি রাতের বেলা বাসায় আসছেন, আসার পর খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গিয়েছেন, ঘুমিয়েও যান। মাঝরাতে রাত 3টার দিকে হবে, মামা তখন কিন্তু গভীর ঘুমে বিভোর। হঠাৎ করে মামা শুনতে পান কে যেন ওনাদের পুকুর পাড়, যেটা ওই পুকুর পাড় থেকে ডাকছে, বুলু, এই বুলু, এই ওঠ ওঠ ওঠ, আয় এখানে আয়, দেখে যা কত মাছ। তো এই কথা শোনার পর মামার তো মনে হলো যে আরে আমাকে ডাকে কে। তখন মনে হলো ওনার তো একটা বন্ধু আছে, মাঝে মাঝে রাতের বেলা মাছ ধরার জন্য ডাকে, ও মনে হয় ডাকছে। তো উনিও কিন্তু মাঝে মাঝে তার সাথে মাছ ধরতে যেতেন। তো উনি তো উঠে পড়েছেন, উঠে ঘরের আর কাউকে না ডেকে দরজা খুলে বের হয়ে গেছেন। বের হয়ে হাঁটতে হাঁটতে ওনার পুকুরের ওইদিকে গেছেন। উনি কাউকে আর দেখতে পান না। চিন্তা করেন যে এই রাতের বেলা আমার সাথে মজা করলো কে। উনি আবার ঘরে এসে শুয়ে পড়েন, ঘুমিয়েও যান। তো পরের দিন যথারীতি আবারও উনি রাতের বেলা ঘুমিয়েছেন। গভীর রাত্রে হঠাৎ করে ওনার নাম ধরে ডাকছে, সেই আগের রাত্রের মতো, বুলু, এ বুলু, ওঠ ওঠ, আরে তাড়াতাড়ি বের হ, এই দেখে যা কত মাছ। তো উনি এবার সিদ্ধান্ত নিয়েছেন যে যাই বের হয়ে দেখি তো কে ডাকে। গতকাল কেউ ডাকলো, কাউকে দেখলাম না, আজকে আবার কে ডাকে, কণ্ঠস্বরটা একই মনে হয়। তো উনি বের হয়ে আবার পুকুর পাড়ে গিয়েছেন। তবে এবার কিন্তু টর্চ লাইট নিয়ে গেছেন। আগের রাত্রে তো ওই ঘুম চোখে বের হয়েছেন তাড়াতাড়ি করে, টর্চ লাইট নেন নাই, কাউকে দেখেন নাই, ফেরত আসেন। কিন্তু এই রাত্রে আবার টর্চ লাইট নিয়ে বের হয়েছেন। তো যে দিক থেকে ডাক আসছে বলে ওনার কাছে মনে হয় ওই দিকে উনি যান। তো উনি যখন পুকুরের কাছে গিয়েছেন তখন একটা পাশে চাঁদের আলোতে মনে হলো প্রায় 6-7 ফুট উচ্চতার কোনো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। উনি কী করেছেন, ওই দিকে টর্চ মেরেছেন। টর্চ মারার সাথে সাথে ওনার শরীরটা মনে হলো বরফের মতো জমে গেল। এক চুল উনি নড়ার শক্তি হারিয়ে ফেললেন। উনি দেখলেন একটা অবয়ব দাঁড়িয়ে আছে, কালো কুচকুচে, যার মাথা নাই, মাথার জায়গা দিয়ে রক্ত পড়ছে, বুকের মাঝখানে 2টো চোখ, আর ওই পেটের যেই জায়গাটা এখানে মুখ, বড় বড় দাঁত 2টো, কিন্তু অবয়বটা মানুষের মতোই। উনি তো বুঝতে পারলেন এইটা তো সেই গলা কাটা কণ্ঠে বা নীল কণ্ঠে বলে অনেকে, যেটাকে আমরা স্কন্ধ কাটা বলি, অনেকে এটাকে কল্লা কাটা দেও বলে। তো এই জিনিসটার খপ্পরে উনি পড়ছেন। আর ওই জিনিসটা কি করেছে, ওই টর্চ মেরেছেন, ওই জিনিসটাকে উনি দেখছেন, আর ওই জিনিসটা হাত দিয়ে ইশারা করে দেখছে, বুলু, এ বুলু, আয় আয় আয়, এখানে আয়, মাছ খেয়ে যা, মাছ খেয়ে যা, এইভাবে ডাকছে। উনি তো এইটা দেখার পর ওনার যতটুকু সূরা কালাম জানতেন উনি সেটা তো পড়া শুরু করেছেন। এরপর ওনার কিছু মনে নেই, উনি অজ্ঞান হয়ে গেছেন। পরের দিন তিনি নিজেকে নিজের রুমে আবিষ্কার করেন। চারপাশে তখন বাড়ির লোকজন, মূলত রাতের বেলা ওনার বাড়ির কেউ ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছেন, ওনার ঘরের দরজা খোলা দেখতে পান। তখন ওনার ঘরে গিয়ে দেখা যায় উনি নাই। তো উনি যদিও বিবাহিত ছিলেন, ওই সময় ওনার স্ত্রী বাড়িতে ছিলেন না। তো দরজা খোলা এই চিন্তা করে যখন ওনার রুমে গিয়েছেন, দেখেন যে উনি নাই, চিন্তা করছে তো ওয়াশরুমে গেছে।
যেতেই পারে, কিন্তু ওয়াশরুমের কাছে গিয়ে দেখা গেল ওয়াশরুমের ভিতরে কেউ নাই। তখন তো সন্দেহ লাগে এত রাত্রেবেলা উনি কোথায় গেলেন। তখন ওনাকে খুঁজতে যাওয়ার পর ওই পুকুর পাড়ে তাকে আবিষ্কার করেন। তবে ওখানে যখন তাকে পাওয়া যায় আশেপাশে কোনো অবয়বকে কেউ দেখে নাই আর কি। তো মূলত ওইখান থেকে তাকে উদ্ধার করা হয়। তো পরের দিন সবাই তো জিজ্ঞেস করছে তাকে যে কী হয়েছে, উনি তো কাউকে কিছু বলেন না, আসলে বলতে পারছিলেন না মূলত, কারণ ওনার কথা বলার শক্তি ছিল না, শরীরে ছিল ভয়ঙ্কর জ্বর। তো এই যে মাহিম ভাইয়ের নানা তখন ওই বুলু মামাকে মসজিদের হুজুরের কাছে নিয়ে যান, হুজুর তাকে ঝাড়ফুঁক করে দেন। তো উনি ঠিকও হয়ে যান, মোটামুটি 1 সপ্তাহ একদম স্বাভাবিক ছিল সব কিছু। তো হুজুর ঝাড়ফুঁক করে দেওয়ার পর আল্লাহর রহমতে ঠিক হয়ে যান। 1 সপ্তাহ আর কোনো ধরনের কোনো সমস্যা ছিল না, রাতের বেলাও কোনো ডাকাটাকি ওনারা শোনেন নাই বা বুলু মামা শোনেন নাই। কিন্তু 1 সপ্তাহ পর শুরু হলো ভয়ঙ্কর এক ঘটনা। আগে তো শুধু ডাকতো, বুলু মামা শুনতো, কিন্তু এখন কি হলো, গভীর রাত্রে রাত 2টোর পরে বাড়ির চালে কে যেন ঢিল মারে। শুরুতে মনে করেছেন যে হয়তো বা বাড়ির আশেপাশে কোনো দুষ্টু ছেলে পেলে ঢিল টিল মারে আর কি, কিন্তু ঢিল মারার পর ওই ঢিলটা তো গড়িয়ে পড়বে নিচে, তাই না? ঢিল যদি টিনের চালে মারা হয়, টিনের চালে মারার পর ওই ঢিলটা কিন্তু গড়িয়ে যে নিচে পড়ছে, গড় 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 একটা শব্দ হচ্ছে, এটা কিন্তু টের পাওয়া যায়। আবার মাটিতে পড়ার পরে কিন্তু টুপ করে একটা শব্দ হয়, কিন্তু ওই ঢিলগুলো যে পড়ছে ওটার উপরে অন্য কোনো শব্দ কিন্তু হয় না, যেটা যে গড়িয়ে পড়ছে বা অন্য কিছু। এই ঢিলগুলো কিন্তু আর খুঁজে পাওয়া যেত না, মনে হচ্ছে দূর থেকে কে যেন ঢিল মারছে। তো ওনারা তো প্রথম দিকে ঘর থেকে বের হয়েছেন, কিন্তু বের হওয়ার পর কিছু দেখেন না, কিন্তু বের হওয়ার পরও কিন্তু ঢিলটা মারে, কিন্তু ঢিলটা যে কিসের ঢিল এটাও বোঝা যায় না। তো এরকম কিন্তু শুরু হয় রাতের বেলা। আর মামা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে উনি ফিল করলেন ওরা চুল ধরে কে যেন মারে, একটা হেঁচকা টান। পুরুষ মানুষের চুল তো ছোট ছোট থাকে, তো ওনার মাথার সামনের দিকে চুল ধরে সামনের দিকে এমন এক টান মারে, মানে ওনার ঘাড়ে টান লাগে, প্রচণ্ড ব্যথাও লাগে ওনার। তো উনি চিন্তা করলেন কী ব্যাপারে এত জোর টান দেয় কে। তো মামা উঠের কাউকে দেখতে পান না। মাঝে মাঝে মামার মনে হয় রাতের বেলা ওনার রুমে কে যেন হাঁটাহাঁটি করে, কিন্তু দেখা যায় না। এদিকে মামি কিন্তু কিছুই বুঝতে পারে না আর কি, উনি এগুলো কিছু টের পান না, শুধু মামা টের পান। তবে এক রাত্রে মামি খেয়াল করেন যে এই বুলু মামা শুয়ে আছেন। উনি তো ঘুমের আগে দেখেছেন তার হাজব্যান্ড তার পাশে শুয়ে আছে। তো ঘুমের ভিতরে ওনার হাত কোনো একটা কারণে ঘুমের ভিতরে আর কি বুলু মামার শরীরের উপরে পড়বে। হঠাৎ করে মামি সেখানে শূন্যতা উপলব্ধি করেন। চিন্তা করলেন যে কী ব্যাপার নাই, উনি আবার চোখ খুলে তাকিয়েছেন কোথায় গেল। এমনিতে তো বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটছিল, এই জন্য ওনার ঘুমও পাতলা হয়ে গিয়েছিল। তো উনি চিন্তা করলেন যে তার হাজব্যান্ড কোথায় গেল। তো উনি যখন একটু চোখ খুলে তাকিয়েছেন, ঘরের ভিতর তো ডিম লাইট ছিল, তাকে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান যে উনি বিছানা থেকে প্রায় 5 হাত উঁচুতে, 4-5 হাত উঁচু হবে এমন একটা জায়গায় শূন্যে ভেসে রয়েছেন। তো এই অবস্থাতে উনি প্রচণ্ড জোরে দিয়েছেন এক চিৎকার। ওনার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা জেগে গিয়েছে, কিন্তু চিৎকার দেওয়ার পরপরই বুলু মামা ঠাস করে একদম খাটের উপর পড়েছে। এত জোরে পড়েছে যে খাটের যে মাচা এটা ভেঙে যায় এমন একটা অবস্থা। কারণ একটা ভারী শরীর যদি 5 হাত উঁচু থেকে ঠাস করে নিচে পড়ে, এরকমটা হতেই পারে। এদিকে বাড়ির লোকজন চলে আসছে কি হয়েছে দেখার জন্য। তো মামার তো ওই সময় সেন্স নাই। পরের দিন মামা যখন সেন্সে আসেন, তখন তাকে যখন জিজ্ঞেস করা হয় এরকম ঘটনা কেন ঘটছে, কোনো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল কিনা, তো এতদিন উনি যে বিষয়টা গোপন রেখেছিলেন এই বিষয়টি তখন সবাইকে বলেন। এটা শোনার পর এই বুলু মামার বাবা মানে মাহিম ভাইয়ের নানা, উনি তো খুব বকাঝকা করছেন যে এই ঘটনা তুই আগে বলিস নাই কেন, তুই যেই বিষয়ের মুখোমুখি হয়েছিস এটা তো ভালো জিনিস না, এ খুবই ভয়ঙ্কর জিনিস। দ্রুত একজন কবিরাজকে ডেকে নিয়ে আসেন। তো ওই কবিরাজ ওই বাড়িতে আসার পর ঘরে ঢোকে না, বলে যে ঘরে ঢুকতে পারবো না, আমাকে উঠোনেই বসতে হবে। তো উঠোনে বসার পর কিছুক্ষণ উনি ধ্যান করেন এবং উনি ওনার পালিত জিন দিয়ে জানতে পারেন যে ওই যে বুলু মামা যেই রাত্রে আসছিল ওই রাতটা ছিল অমাবস্যার রাত। মূলত এই যে নিমাই কবিরাজ যিনি, উনি জানতেন যে এই পুকুরের পাশে ভয়ঙ্কর এক নীলকণ্ঠে থাকে বা কল্লাকাটা দেও থাকে। এই কল্লাকাটা দেও সে প্রতি অমাবস্যার রাত্রে এই রাস্তা দিয়ে পার হয়। ওই সময় তাকে বন্দি করে এই নিমাইতান্ত্রিক বা নিমাই কবিরাজের শক্তি বৃদ্ধি করতে চেয়েছিল। মূলত ওই সময়ে যখনই এই বুলু মামা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখনই এই সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়।
আর ওই কল্লাকাটাদেও কিন্তু বুঝতে পেরেছিল যে এই নিমাই কবিরাজ তাকে বন্দি করার চেষ্টা করছে, কারণ তার উপর যে শক্তি প্রয়োগ হচ্ছে এটা কিন্তু ওই স্কন্ধকাটা বা কল্লাকাটাতেও বুঝতে পেরেছিল। আর সাথে সাথে ওই ধ্যান যেহেতু ভঙ্গ হয়ে গেছে, কারণ ওই যে সিগারেট নিয়ে যেহেতু আসছিল দিক দিয়ে, ওখানে একটা মন্ত্রের যেই একটা বন্ধনী, সেখানে একটা তারতম্য সৃষ্টি হয়, যার ফলশ্রুতিতে ওই কল্লাকাটাতেও সাথে সাথে ওই নিমাইতান্ত্রিককে হত্যা করে। আর যেহেতু বুলু মামার হাতে সিগারেট ছিল, এই কারণে সে আর আক্রান্ত হয়নি। কিন্তু ওই যে ওই অবয়বটা ওই নিমাইতান্ত্রিকের মানে সুরত ধরে বুলু মামাকে কিন্তু হুমকি দেয় বা তার সাথে কথা বলে। আর তারপরের দিন তো জানা যায় যে এই নিমাই কবিরাজ মারা গেছেন। আর ওই রাত্রে যখন তার চলার পথে এই বুলু মামা বাধা সৃষ্টি করেছে, এরপর থেকে তার পিছু নিয়েছে। মূলত 3 মাস সে কিছু বলে নাই, এরপর থেকে পিছু নিয়েছে এবং তাকে মেরে তারপরে ছাড়বে এমন একটা অবস্থা। মূলত বিভিন্ন সময় সে মারার চেষ্টা করছিল, কিন্তু পারে নাই। কেন? কারণ ওই যে নিমাই কবিরাজ, তার পালিত একটা জিন ছিল, ওই জিনটাকে যে বন্দি করে রেখেছিল নিমাই কবিরাজ, এইটা না, মূলত ওই জিনটা এমনিতেই এই নিমাই কবিরাজকে খুব শ্রদ্ধা করতো, ভালোবাসত। আর নিমাই কবিরাজের মৃত্যু হয়েছে এই অবয়বের হাতে, আর এই অবয়বটা আবার বিনা দোষে বুলু মামাকে হত্যা করতে চাচ্ছে। এই জন্য বিভিন্নভাবে যখনই ওই স্কন্ধকাটা বা কল্লাকাটা দেও এসে বুলু মামাকে আক্রমণ করতে চায়, তখন ওই জিনটা কোনো না কোনোভাবে এসে বুলু মামাকে বাঁচিয়েছে। তা না হলে তার বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে যেত। সব কিছু আল্লাহর রহমত, আল্লাহ হায়াত রেখেছিলেন, কারো না কারো ওসিলায় আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। তো যাই হোক, তখন ওই কবিরাজ বেশ ঝাড়ফুঁক করেন, ওই বাড়িটা চতুর্দিক থেকে বন্ধ দিয়ে যান, আর বেশ কিছু রুকিয়া করে দিয়ে যান। তা আল্লাহর অশেষ রহমতে বুলু মামা সুস্থ আছেন, ভালো আছেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে এই যে স্কন্ধকাটা বা নীলকণ্ঠে বা কল্লাকাটা দেও বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে আছে, তবে এদের খপ্পরে একবার পড়লে সহজে মুক্তি পাওয়া খুব কঠিন। বুলু মামার ভাগ্য ভালো, আল্লাহর অশেষ রহমতে উনি এত সহজে মুক্তি পেয়েছেন। আর এদের খপ্পরে একবার পড়লে 90% ক্ষেত্রেই মানুষ মারা যায়। আর এরা এতটাই ভয়ঙ্কর যে ওরা যেই এলাকায় থাকে, ওই এলাকার আশেপাশে মানুষের উপস্থিতি তারা সহ্য করতে পারে না। অন্যান্য জিনেদের ক্ষেত্রে দেখা যায় যে তারাও থাকে, মানুষও থাকে, কিন্তু এই ধরনের জিনেরা এরা তাদের আশেপাশে মানুষের উপস্থিতি সহ্য করতে পারে না, পুরো বংশকে নির্বংশ করে দেওয়ার চেষ্টা করে। ওরা যদিও থাকে নীরব জায়গায়, কিন্তু তার আশেপাশে মানুষজন বসতি স্থাপন করলে ওরা খুব ক্ষেপে যায়। তো যাই হোক, এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মাহিম ভাইকে রোমহর্ষক একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এইবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 125তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোস্তফা শ্রাবণ। ওনার বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার 2 নং শরীফপুর ইউনিয়নের রণরামপুর গ্রামে। যে ঘটনাটি উনি শেয়ার করেছেন এটি ওই রণরামপুর গ্রামেরই ঘটনা। ঘটনাটি অনেক আগের, প্রায় 50 বছর আগের ঘটনা, 1974-75 সাল এরকম হবে। তো ঘটনাটি এই মোস্তফা শ্রাবণ ভাই ওনার ফুফাতো ভাই আব্দুস শাকুরের কাছে শুনেছিলেন। ঘটনাটি ঘটেছিল ওনাদের স্কুল মাঠের পাশেই একটা ছোট ব্রিজকে কেন্দ্র করে। এই যে ছোট ব্রিজটা, এই ব্রিজটা অনেক পুরনো। প্রথম দিকে একটা কাঁচা ব্রিজ ছিল। কাঁচা ব্রিজ বলতে অনেক সময় বাঁশ কাঠ এগুলো দিয়ে ব্রিজ তৈরি করা হয় না, মানুষ হেঁটে যায়, অনেক সময় গরু ছাগল নিয়েও চলে আসা যায়, আবার বাইসাইকেল নিয়েও পার হওয়া যায়, এরকম একটা ব্রিজ আর কি। কিছুটা চওড়া ব্রিজ ছিল। পরবর্তীতে এই 74-75 সালের দিকে এটা পাকাপোক্তভাবে তৈরি করার কাজ শুরু হয়। মূলত যখন কাজটা শুরু হয় এবং 50% কাজ হয়ে যায়, তখনকার একটি ঘটনা। 50% কাজ করার পর কোনো এক কারণে ব্রিজের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে অবশ্য ব্রিজটা তৈরি হয়েছিল। তো এই কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে তখন ওই ব্রিজের যারা শ্রমিকরা ছিলেন, যারা কাজ করতেন বা ইঞ্জিনিয়াররা যারা ছিলেন, তো ওখানে আশেপাশে তখন আর কেউ ছিলেন না। আর যারা শ্রমিক ছিলেন ওনারা ওই ব্রিজের পাশেই ছোট্ট ঘর তৈরি করে ওনারা ওখানেই থাকতেন। যেহেতু কাজ বন্ধ, ওই সময়ে লোকজন ছিল না। আর ব্রিজের পাশেই মাটি দিয়ে শ্রমিকরা একটা সাইড রাস্তা তৈরি করেছিল। আমরা সাধারণত দেখি কোনো ব্রিজ তৈরি করার সময় পাশে একটা সাইড রাস্তা তৈরি করা হয়।
তো ওরকম একটা রাস্তা ছিল, ওদিক দিয়েই মানুষজন আসা যাওয়া করতেন আর কি। তো কাজ যেহেতু বন্ধ, আশেপাশে কেউ নাই, ওই ব্রিজের খুব কাছাকাছি নুরু নামে একজন ব্যক্তি ছিলেন। তো অনেকেই তাকে নুরু কাকা নামে ডাকতেন আর কি, তার নাম নুরু বা নুরুল এরকম আর কি, তো আমরা নুরু কাকাই বলছি। তো এই যে নুরু কাকা, উনি মূলত ছিলেন একজন কৃষক। এর পাশাপাশি ওনার 2টা মহিষ ছিল আর একটা মহিষের গাড়ি ছিল। এই গাড়ি দিয়ে উনি মহিষ দুটোকে নিয়ে বিভিন্ন আশেপাশের বাজারে মালামাল টানতেন আর কি। আর ওনার নিজেরও তো কৃষি জমি ছিল, ওনার বিভিন্ন ফসলগুলো উনি নিয়ে বিভিন্ন বাজারে যেতেন, বিক্রি করতেন। মূলত এই ঘটনাটি এই নুরু কাকার সাথেই ঘটা। তো ঘটনাটি যে রাত্রে ঘটে, ওই দিনে এই নুরু কাকা মহিষের গাড়ি নিয়ে একটি বাজারে যান। বাজারটা ছিল নান্দিনা নামে। ওই নান্দিনা বাজারে উনি ধান বিক্রি করার জন্য ওনার মহিষের গাড়িতে ধান নিয়ে গিয়েছেন। যখন উনি নান্দিনা বাজারে গিয়েছেন, তখন উনি দেখলেন ধানের দামটা কম ওই বাজারে। তো ধানের দাম কম হওয়ার কারণে তিনি নান্দিনা বাজারে লেট না করে দ্রুত বাসচড়া নামে আর একটা বাজার রয়েছে, ওই বাসচড়া বাজারে উনি ধান নিয়ে গিয়েছেন। তো যেহেতু এক বাজার থেকে আরেক বাজারে গিয়েছেন, ওই সময় তো রাস্তাঘাট এত উন্নত ছিল না, তারপর আবার মহিষের গাড়ি নিয়ে গিয়েছেন, সময় তো লাগবেই। তো উনি ধান বিক্রি করতে করতে বেশ রাত হয়ে গিয়েছে, অনেক রাত। ওই সময় 1974-75 সালে রাত 9টা 10টা 11টা, মানে তো অনেক রাত। তো উনি ফিরছিলেন বাড়িতে। তো রাত তো তখন ফিরতে ফিরতে রাত 12টা বেজে গেছে। ওই যখন ওই নুরু কাকা ধান বিক্রি করে ফেরার সময় ওই ব্রিজের কাছাকাছি এসেছেন। তো উনি তো পুরো পথ স্বাভাবিকভাবেই চলে আসছেন, খুব বেশি সমস্যা হয় নাই। তবে ওই ব্রিজের একটু আগে 3 রাস্তার একটা মোড় ছিল, ওখান থেকেই তিনি অনুভব করতে পারেন যে গাড়ির পেছনে কোনো একটা অশরীরীর উপস্থিতির আভাস পাওয়া যাচ্ছে। যেহেতু উনি টুকটাক কবিরাজি জানতেন, তাই এই ধরনের অশরীরীর উপস্থিতি যদি হালকাও হতো উনি টের পেতেন। তারপরে উনি ব্রিজ পর্যন্ত চলে আসেন। ওই 3 রাস্তার মোড় থেকে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। ওই ব্রিজের পাশে বানানো যে মাটির রাস্তাটা, তো ওই মাটির রাস্তা দিয়ে উনি ওনার মহিষের গাড়ি, তখন তো মহিষের গাড়ি তার ধান নাই, ধানটাও বিক্রি করে ফেলছেন সবগুলোই, তো গাড়ি হালকা। তো উনি ওই গাড়ি নিয়ে যখন ওই রাস্তাটার মাঝামাঝি আসছেন, তখন আর গাড়ি আগায় না। এমনটা না যে ওই রাস্তাটায় মানে গাড়ির চাকা বসে গেছে, কাদা ছিল, এমনটা না, গাড়িটা আগায় না। তার মহিষ দুটো খুব চেষ্টা করছে, কিন্তু গাড়ি আর আগায় না। তো উনি কি মনে করে ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকিয়েছেন। উনি দেখতে পান কালো একটা ছায়া। ওই অবয়বটার কোনো হাত পা কিছু আছে কিনা ওইভাবে বোঝা যাচ্ছে না, তবে ওই অবয়বটা যে গাড়ি পেছন থেকে আটকিয়ে রেখেছে এটা বোঝা যাচ্ছে। উনি যখনই এই বিষয়টা বুঝতে পেরেছেন, তখনই উনি সাথে সাথে ওনার গাড়ির যে মহিষ দুটো, এই মহিষ দুটোর দড়ি খুলে দিয়েছেন। দড়ি খুলে দেওয়ার সাথে সাথে ওই মহিষ দুটো তো বাড়ির কাছাকাছি চলে আসছিল, বাড়ির রাস্তা সে ওই দুটা খুব ভালো করে চিনত, ওরা একাই হেঁটে হেঁটে বাড়িতে চলে যায়। আর যে নুরু কাকা উনি গাড়ি থেকে নেমেছেন, উনি চিন্তা করেছেন যে এই অশরীরটার সাথে দূর থেকে একটু কথা বলার চেষ্টা করি, ওকে যদি বুঝিয়ে বাজিয়ে এখান থেকে বিদায় করা যায়। তো উনি চিন্তা করেছেন যে এর সাথে একটু ভালোভাবে কথা বলার চেষ্টা করি। তো এটাই ছিল ওনার ভুল। উনি কথা বলার চেষ্টা করতে গিয়েছেন, দূর থেকেই ওই অশরীরটা বাতাসে মুহূর্তের মধ্যে ভেসে এসে ওনার উপর আক্রমণ করেছে। এদিকে ওই অশরীরটা তাকে টেনে নিয়ে ওই ব্রিজের পাশে যে পানি ছিল, কাদা টাদা ছিল, ওই দিকে টেনে নিয়ে যাচ্ছে। তখন কিন্তু নুরু চাচা বুঝতে পেরেছেন যে এখনই তাকে এই পানির মধ্যে বা কাদার মধ্যে গেড়ে ফেলবে, তার আর বাঁচার উপায় নেই। কারণ যেহেতু উনি টুকটাক কবিরাজি করতেন, নিশ্চয়ই এমন কোনো জিনে ধরা রুগীকে উনি ট্রিটমেন্ট করেছেন, সেই জিনটা হয়তো আক্রমণ করেছে। বা এমনও হতে পারে যে এই ব্রিজের আশেপাশে কোনো দুষ্টু জিন রয়েছে, তারা এসে আক্রমণ করেছে। তো তখন তো আসলে বুঝতে পারছিলেন না উনি আসলে ব্যাপারটা কী। তো উনি নিজের শরীরে যতটুকু শক্তি আছে সেটা দিয়ে বাঁচার চেষ্টা করছিলেন আর চিৎকার করছিলেন। তো ওই সময় হয়েছে কি, ওই যে আমরা দীপু ভাইদের ব্রিজ যেটা বলেছি, এই দীপু ভাইয়ের দাদা উনি আবার ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছেন, ওই ব্রিজের কাছেই তো ওনাদের বাড়ি। তো উনি যখন বের হয়েছেন তখন উনি গোঙানির শব্দ, চিৎকারের শব্দ এগুলো শুনতে পাচ্ছেন। তো উনি তো বুঝতে পেরেন নিশ্চয়ই কোনো একটা বিপদ হয়েছে এই আশেপাশে কারো, ব্রিজের ওখানে ওই দিকটা থেকেই তো শব্দ আসছিল। তো উনি আবার বাড়ির সবাইকে ডেকে তো, সেই তাড়াতাড়ি ওর, তাড়াতাড়ি ব্রিজের ওদিকে চল, নিশ্চয়ই কোনো একটা বিপদ হয়েছে কারো। তখন
ওই দীপু ভাইয়ের দাদা বা এবং ওনাদের বাড়ির সকলে মিলে দ্রুত ওদিকে গিয়েছেন। ওদিকে গিয়ে ওনারা দূর থেকে দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তির সাথে কোনো একটা কিছু ধস্তাধস্তি হচ্ছে এবং ওই ব্যক্তিটাকে টেনে আস্তে আস্তে ওই কাদার দিকে নিয়ে যাচ্ছে, কাদা পানির দিকে নিয়ে যাচ্ছে। ওনারা তো দ্রুত ওইদিকে এসেছেন। ওনাদের হাতে আবার ওই সময় যে টর্চ লাইটগুলো সেগুলো ছিল, কারো হাতে হারিকেন ছিল। তো ওরা দ্রুত ওদিকে এসেছেন। আসার পরে দেখে যে এই যে ওরা তো দূর থেকে বুঝতে পারেনি যে আসলে এটা কে। এসে দেখে যে নুরু কাকা। তো ওখান থেকে তাকে উদ্ধার করা হয়, তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তো ওনাকে সেন্সলেস অবস্থায় উদ্ধার করা হয় আর কি। তো পরের দিন যখন আর জ্ঞান ফেরে উনি সবাইকে সব কিছু খুলে বলেন। তবে এরপরে নুরু কাকার সাথে আর কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে ওই ব্রিজের কাজটা 50% হওয়ার পরে কেন বন্ধ ছিল এই বিষয়টা আসলে জানা যায়নি। কোনো রহস্যময় ঘটনা ছিল কি না, আর কেনই বা নুরু কাকার গাড়িতে ওই অশরীরীটা এসে আক্রমণ করলো, পূর্ব কোনো শত্রুতা আছে কি না এটাও কিন্তু জানা যায় না। এটা রহস্যই থেকে যায়। হঠাৎ করে কেন আক্রমণ করলো এটা আসলে এক রহস্য। এরকম ঘটনা কিন্তু আমাদের আশেপাশে অনেক রয়েছে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এইবারের 125 নম্বর এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 125তম এপিসোডের নতুন আরও দুইটি ঘটনায়। দুইটি ঘটনা আমি এই কারণে বলছি যে এবারে আমি আমাদের এবারের এপিসোডের চতুর্থ এবং পঞ্চম ঘটনা পরপর বলবো, মানে একত্রে বলবো। একত্রে বলার পেছনে কারণ রয়েছে, কারণটা না হয় আমি শেষ দিকে বলি। প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন নাফিজ হাসান খোকন ভাই। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার খলিশাকুন্ডি নামক গ্রামে। আর পরের যে ঘটনাটি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার বেশ কয়েকটি ঘটনা ইতোমধ্যে আমরা প্রচার করেছি। তার নাম সুমাইয়া জাহান সুমি। ওনার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কৃষ্ণকাঠি গ্রামে। তো প্রথম ঘটনাটি খোকন ভাইয়ের, আর উনি 2024 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। তো ঘটনাটি ওনার এক খালার সাথে ঘটেছিল। ওনার নানারা 3 জন ভাই, এই 3 জনই বর্তমানে জীবিত আছেন। তো ঘটনাটি ঘটেছিল ওনার মেজো নানার মেজো মেয়ের সাথে, মানে ওনার এক খালার সাথে। তো ঘটনাটির সময়কাল 1990 দশকের শেষ দিকে, 1998 সালের পরের দিকের ঘটনা। 1998 সালে ভয়াবহ বন্যার শিকার হয়েছিল দেশের বিস্তীর্ণ অঞ্চল। তো ওনাদের ওই এলাকাটাও সেই এলাকার বাইরে ছিল না, যেই এলাকা বন্যা কবলিত হয়নি। তো আশেপাশের এলাকাগুলো তৎকালীন ওনাদের এলাকার বাজার, যেটা মানে এই খলিশাকুন্ডি বাজারের একটা লোহার ব্রিজ ছিল, সেই লোহার ব্রিজ দিয়েই আর কি আশেপাশের লোকজন আসা যাওয়া করতেন আর কি। তো এই ব্রিজটাও কিন্তু এই বন্যার কবলে পড়ে এবং বন্যার কবলে পড়ে ডুবেও গিয়েছিল। তো ব্রিজ ডুবে যাওয়ার ঘটনা আসলে তো বুঝতেই পারছেন যে কী পরিমাণ পানি ওখানে হয়েছিল। তো তখনও কিন্তু এই খোকন ভাইয়ের জন্ম হয়নি। ওনার জন্মসাল 2004, আর ঘটনাটি ঘটেছিল 1998 সালের পরে, 98 থেকে 2000 সালের ভেতরে মধ্যবর্তী একটা সময়ে। তো ঘটনাটি উনি ওনার মায়ের কাছ থেকে শুনেছিলেন। তো ওনার খালার নাম হলো তানজিলা। তো ঘটনার সময় তানজিলা খালার বয়স ছিল 17 বছর। তানজিলা খালার বড় আরও একজন বোন আছে, সঙ্গত কারণে আমরা নামটা বলছি না। তো ওই সময়ে, মানে ওই যেই সময়টা বলছি 1998 সালের পরে, এই খোকন ভাইয়ের আম্মু এবং ওই তানজিলা খালা, এই 2 জন, এই তানজিলা খালার বড় বোন যিনি, তার বাসায় প্রতি শুক্রবার বেড়াতে যেতেন। শুক্রবার স্কুল ছুটি থাকার কারণে ওনার মা এবং ওই তানজিলা খালা প্রতি শুক্রবার বড় বোনের বাসায় বেড়াতে যেতেন। তো ওই বড় খালার বাসা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর নামে একটি গ্রামে। তো ওনাদের খলিশাকুন্ডি গ্রাম থেকে সদরপুরের দূরত্ব 4 থেকে 5 কিলোমিটার। তো ওই সময়ে বাসে করে যেতে হতো। তো বাসে করে ওনার মা এবং ওই মেজো খালা, মানে তানজিলা খালা, যেতেন। তো কোনো এক শুক্রবারের ঘটনা, সেই শুক্রবারে কোনো কারণবশত ওনার আম্মু, মানে খোকন ভাইয়ের আম্মু, ওই তানজিলা খালার সাথে যেতে পারেননি। তানজিলা খালা একাই ওনার বড় বোনের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছেন, ওনার বাসা থেকে বলে। তো যাওয়ার পথে ওনাদের খলিশাকুন্ডি বাজারে ঢোকার আগ মুহূর্তে এই বেলু বংশের বেশ ভয়ানক কিছু বাঁশঝাড় এবং বাগান ছিল।
এবং সেই সাথে একটা কবরও ছিল। সময়ের ব্যবধানে এখন বেশ উন্নতি হয়েছে, কবরটি এখন আর ওইভাবে দেখা যায় না, কারণ সেখানে বিল্ডিং নির্মাণ করা হয়েছে, সেটা একটা মার্কেটে রূপান্তরিত হয়েছে। তো যাই হোক, তো উনি যখন বাজারে হেঁটে হেঁটে যান বাস স্ট্যান্ড পর্যন্ত, খুব স্বাভাবিকভাবে ভালোভাবেই খালার বাসায় পৌঁছে যান। তো খালার বাসায় যাওয়ার পর গল্পগুজব হয়, খাওয়া দাওয়া হয়, তো সময়ের ব্যবধানে রাতও হয়, ঘুমাতে যাবেন। তো ঘুমাতে যাওয়ার আগে উনি চিন্তা করেন একটু ওয়াশরুমে যাই। তো উনি আবার ওয়াশরুমে যাওয়ার জন্য একা যান নাই, ওনার বড় বোনকে ডেকেছেন, ওনার বড় বোনও সাথে গিয়েছেন, ওয়াশরুম থেকে একটু দূরে দাঁড়িয়ে আছেন, হারিকেন নিয়ে গিয়েছেন আর কি। তো তো ওই তানজিলা খালা তো ওয়াশরুমে ঢুকেছেন। তো ওয়াশরুমের পাশেই ছিল একটা বাঁশঝাড়, মূলত একদম যে বাঁশঝাড়ের নিচে তা না, মানে পাশে ছিল। বাঁশ যদি বাতাসে হেলে পড়ে তখন বাঁশটা ওয়াশরুমের উপরে চলে আসে, এরকমটা অবস্থা আর কি। আর ওয়াশরুমটা ছিল মাটির তৈরি। তো উনি ওয়াশরুমে ঢোকার কয়েক মিনিট পরেই হঠাৎ করে ওয়াশরুমের ভিতর থেকে ওনার বড় বোনকে বলছেন যে, এ আপু, আমার গায়ে এই বাঁশের পাতা থেকে পানি পড়তেছে। তখন ওনার যে বড় বোন, মানে বড় খালা বলতেছেন, যারে বাঁশের পাতায় কুয়াশা জমে থাকে, রাতের বেলা এমনিতে এরকম পানি পড়ে, ও কিছু না। খানিকক্ষণ পরে উনি আবারও বলছেন যে, আপা, আমার গায়ে তো আবারও পানি ফেললো, এটা তো পাতার পানি না রে। তখন বড় বোন বলছে, আরে ও কিছু না, একসাথে অনেক পাতার পানি মনে হয় তোর গায়ে পড়ছে, এই জন্য এরকম হচ্ছে, তুই তাড়াতাড়ি বের হয়ে আয়। তো উনি ফ্রেশ হয়ে বের হয়ে আসছেন। তো ঘরে ঢুকেছেন, রাত্রে কোনো সমস্যা হয় নাই। মূলত সমস্যাটা শুরু হয় সকাল থেকে। মেজো খালার আসে ভীষণ জ্বর। তো বড় খালা জ্বরটিকে স্বাভাবিকভাবে নিয়েছেন, পাশের বাজার থেকে ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে আসেন, সেটা খালাকে খেতেও দেওয়া হয়। ওষুধ খেয়ে জ্বর কমার পরিবর্তে জ্বর আরও বাড়তে থাকে। তো সাধারণভাবে আমরা যেটা করি, জলপট্টি দেই, আরও ভালো ওষুধ খাওয়ানো হয়, তাকে সব কিছুই করা হয়, কিন্তু কোনো কাজ হয় না। এদিকে জ্বরের ভেতর উনি ভুলভাল কথা বলতে থাকেন। এইভাবে কেটে যায় 4 দিন। 4 দিন পর ওই খালার বাসায়, অর্থাৎ ওই মেজনানার বাসায় খবর দেওয়া হয়, ওই খালার বাসা থেকে আর কি। তো খবর পাওয়ার কিছু সময় পর ওই বড় খালার বাসায় গিয়ে ওই তানজিলা খালাকে তার বাড়িতে নিয়ে আসা হয়। তো ওষুধের দ্বারা জ্বর না কমার কারণে লোকদের পরামর্শে মেজো খালাকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। সেই অনুযায়ী সাধারণ কিছু কবিরাজ দেখানো হলেও কোনো কাজ হয় না। আশেপাশে খোঁজ করা হয় বড় কবিরাজের। সেই অনুযায়ী মেহেরপুর জেলার গাংনী থানার বাওট নামে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামের নাম করা একজন কবিরাজের সন্ধান পাওয়া যায়। দেরি না করে তাকে ওই দিনই নিয়ে যাওয়া হয় সেই কবিরাজের কাছে। তো কবিরাজ কী করেছেন, উনি ওনার রিচুয়ালের মাধ্যমে জিনকে হাজির করান ওই মেজো খালার শরীরে। তো জিনটিকে জিজ্ঞেস করেন যে, তুই কে, কোথা থেকে আসছিস? তো ওই জিনটি শুধু উত্তর এটুকু বলেছিল যে, আমি বেলুর বাঁশঝাড় থেকে এসেছি। এই কথা বলার পরপরই ওই জিনটা কবিরাজকে অকথ্য ভাষায় গালিগালাজ দিতে থাকে। সেগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যদিও বা সেটা আমাদেরকে লিখে পাঠিয়েছেন খোকন ভাই, কিন্তু সেগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো যাই হোক, কবিরাজ বুঝতে পারেন যে তার দ্বারা এই কাজ হবে না, উনি ওনার মতো করে ঝাড়ফুঁক দিয়ে বাসায় পাঠিয়ে দেন। এভাবে কেটে যায় আরও কয়েকদিন। বাড়ির সবার মন খারাপ, ডাক্তার দেখানো হচ্ছে, কবিরাজ দেখানো হচ্ছে, কোনো কাজ হচ্ছে না। জ্বর কমানোর জন্য ইনজেকশন দেওয়া হচ্ছে, বিভিন্ন হাই অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, তারপরও জ্বর কমার কোনো লক্ষণই নাই। আশেপাশের লোকেদের পরামর্শে আরও বড় একজন কবিরাজের সন্ধান করতে থাকেন। কয়েকদিনের মধ্যে সন্ধান পেয়েও যান। ওই কবিরাজের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলার গাংনী থানার কোদালকাঠি নামের একটি গ্রামে। তো যথারীতি ওই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ তার মতো করে রিচুয়াল করেন এবং রিচুয়ালের মাধ্যমে জানতে পারেন এই খালার শরীরে থাকা এই জিনটা এক আদমখোর জিন। এই জিনটা নাকি এই তানজিলা খালার শরীরের ভেতরে 3 ভাগের 2 ভাগ খেয়ে শেষ করে ফেলেছে, 1 ভাগেরও কম বাকি রয়েছে। তখন কবিরাজটি বলেন, অনেক দেরি হয়ে গেছে রে, এই মেয়েটাকে আর বাঁচানো সম্ভব না, আল্লাহ যদি বাঁচান তার বিশেষ অনুগ্রহে, এছাড়া পৃথিবীর কোনো কবিরাজ এই মেয়েটাকে বাঁচাতে পারবে না। অযথা তোমরা দৌড়াদৌড়ি করে না, আল্লাহকে ডাকো, কবিরাজের পিছনে দৌড়াদৌড়ি করে লাভ নাই। ওই মেয়েটা যদি ভালো কিছু খেতে চায় খাওয়াও, আর
সবাই ওকে ভালোভাবে দেখে রেখো, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ওকে দেখতে আসতে বলো। তো এই কথা শোনার পর আসলে বাড়ির কারো কি মন কেমন হবে, বা মন তো ভালো থাকার কথা না। পরিবারের শোকের ছায়া নেমে আসে। কবিরাজের কাছ থেকে বাসায় নিয়ে আসা হয়। ক্রমাগত আত্মীয় স্বজন আসছে, পরিবারের লোকজন তো কান্নাকাটি করছে। মানে একটা মানুষ জীবিত আছে, তারপরও সেই বাড়িতে মৃত মানুষের মাতম চলছে। মানে মৃত মানুষ যদি থাকে বাড়িতে যেভাবে মাতম চলে ওইভাবে চলছে। একটা মানুষ জীবিত থাকা অবস্থায় কোনো বাড়িতে যদি এই ধরনের কান্নাকাটি হয়, তাহলে সেই পরিবেশটা কেমন হয়? প্রিয় লিসেনার্স, আপনারা একবার বোঝার চেষ্টা করবেন। তো অনেকেই আসতেন, তানজিলা খালা সবাইকে বলতেন আমাকে ক্ষমা করে দিও, আমি আর বাঁচব না। তো সবার কাছে ক্ষমা চাইতেন। আত্মীয় স্বজনরাও যে যার মতো বাসায় চলে যান। কিছু কিছু আত্মীয় স্বজনরা মেজো খালার কাছেই থাকতেন। মূলত ওই কবিরাজের কাছ থেকে আসার একদিন পর থেকে খালার কথা বলতে পারতেন না। এরপরে পরিবারে নেমে আসার ভয়ানক শোকের ছায়া। কথা না বলা অবস্থাতেই সেই রাত পার হয়ে যায়। পরের দিন বিকেলবেলা খালা শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়ার মায়া ছেড়ে চলে যান। যথারীতি খালাকে দাফন কাফন দিয়ে কবরও দেওয়া হয়। আসলে তানজিলা খালার কি অপরাধ ছিল, কি অন্যায় উনি করেছিলেন যার কারণে ওনাকে শাস্তি পেতে হলো? উনি তো কোথাও কোনো নোংরা ফেলেননি, থুতু ফেলেননি, কফ ফেলেননি, কোনো জায়গা অপবিত্র করেননি, কোনো প্রাণীকে আঘাত করেননি যার কারণে তার উপর জিনের প্রভাব পড়েছে, কিচ্ছু না। তারপরেও কেন তাকে এই শাস্তি পেতে হলো? এই রহস্য আজও অমীমাংসিত। কি অপরাধ ছিল তার? কেন এই নিরীহ একটা মেয়েকে জীবন দিতে হলো? খোকন ভাই আমাদেরকে জানিয়েছেন যে যেই জিনের কারণে এই তানজিলা খালার মৃত্যু হয়েছে, সেই জিনের বিচার যেন আল্লাহ পাক করেন। আর খোকন ভাইয়ের আব্বু একজন ছোটোখাটো ব্যবসায়ী, খলিশাকুন্ডি বাজারে ওনাদের একটি ছোট্ট দোকান রয়েছে। প্রিয় লিসেনার্স, আসলে এই ধরনের ঘটনা আমাদের হৃদয়কে নাড়িয়ে দেয়। এটা সমাধান যে কি বা কেন হয়েছে এটা আসলে বলাটা অত্যন্ত কঠিন। তবে এতটুকু বলবো যে আমরা প্রতি ওয়াক্ত সালাত আদায়ের পর আমরা যদি সূরা ইখলাস, ফালাক, নাস অথবা সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস অথবা সূরা ফালাক এবং নাস 3 বার করে পড়ে, বিশেষ করে ফজরের পরে 3 বার করে পড়া, মাগরিবের নামাজের পরে 3 বার করে পড়া এবং অন্যান্য ফরজ নামাজের পরে 1 বার করে পড়ে যদি শরীরে ফু দেই এবং আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দেই, আর বিশেষ করে নিজেদের বাসার থেকে বের হওয়ার সময় অবশ্যই আমরা যখন বের হব, আমাদের পরিবার নিয়ে বের হব, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে যখন বের হব, আমরা দোয়া পড়ে বের হব, আয়াতুল কুরসি পড়ে বের হব। এতটুকুও যদি জানা না থাকে তাহলে আউযু বিল্লাহি মিন কুল্লি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক অথবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়া পড়ে আমরা বেরোতে পারি। বিশেষ করে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এইটা অন্তত পড়ে আমরা বের হব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে এই ধরনের হঠাৎ বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। কারণ এই দোয়া পড়ে বের হলে হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা। সুতরাং আমাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা অন্তত 3 বার করে পড়ে শরীরে ফু নিয়ে আমরা যেন বের হতে পারি। প্রিয় লিসেনার্স, এছাড়া আমার দেওয়ার মতো আসলে কোনো পরামর্শ নাই এই ধরনের হঠাৎ বিপদ থেকে রক্ষা পাওয়ার মতো। প্রিয় লিসেনার্স, এবং আসুন আমরা চলে যাই আমাদের পঞ্চম ঘটনায়। শুরুতেই বলেছিলাম এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন সুমাইয়া জাহান সুমি আপু। ওনার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ জেলার কৃষ্ণঘাটি গ্রামে। তো ওনার বেশ কয়েকটি ঘটনা আমরা ইতিমধ্যে বলেছি, ওনার পরিবারের একটি ঘটনা আমরা বলেছি। তো চলুন শুরু করি ঘটনাটি। তো যেই জায়গা নিয়ে ঘটনা, সেই জায়গাটা হচ্ছে বরগুনা জেলার সুবিদখালী এলাকার জৈলসা বাজার এলাকায়।
যেটা ওনাদের বরিশালের কৃষ্ণকাঠি গ্রাম থেকে যেতে প্রায় 2 ঘন্টার সময় লাগে। তো ওনাদের বাড়ির সামনে দিয়ে ওখানে যেতে হয়। তো এটা ওনার পারিবারিক ঘটনা। আর যার সাথে ঘটেছে তিনি অন্য কেউ নন, ওনারই আপন বোন। তো ওনারা 5 ভাই বোন বর্তমানে। তো বর্তমানে কেন বলছি, কারণ ওনার পাঠানো পূর্বের ঘটনা শুনলে বুঝতে পারবেন যে বর্তমানে 5 ভাই বোন কেন বলছি। আর এই সুমি আপু হচ্ছে সবার ছোট। ওনারা 4 বোন আর ওনাদের 1 ভাই এখন আছেন আর কি। তো ঘটনাটি ঘটে ওনার মেজ বোন আসমার সাথে। ওনার মেজ বোনের খুবই অল্প বয়সে বিয়ে হয়ে যায়, বিয়ের পরই শ্বশুরবাড়িতে চলে যান। তো 14-15 বছর বয়সে ওনার বিয়ে হয়ে গিয়েছিল আর কি। তো ওনারা তো সবাই ঢাকায় বড় হয়েছেন, তাই গ্রামের পরিবেশ বা আবহাওয়ার সাথে খুব একটা পরিচিত নন। গ্রামের মানুষের যেই সংস্কৃতি বা ব্যাপারগুলো ওনারা আসলে ওইভাবে অতটা দেখেননি। তারপরও ওনার বোন বিয়ের পরেই শ্বশুরবাড়িতে গিয়ে গ্রামের মানুষের সাথে এমনভাবে মিশে যান, মানে ওই পরিবারেরই একজন আপনজন হয়ে যান আর কি। আর তখন ওনার বোনের কোনো সন্তানাদি হয় নাই। আর ওনার বোনের শ্বশুরবাড়ি বরগুনায়। বিয়ের 1 বছরেরও কিছু সময় পর হঠাৎ একদিন ওই আসমা আপুর শ্বশুরবাড়ি থেকে খবর পাঠানো হয়, মানে এই যে সুমি আপুর আব্বুকে দ্রুত যেন ওই বাড়িতে উনি যেন যান আর কি, এই মর্মে খবর পাঠানো হয়। তো সুমি আপুর আব্বু তো ঢাকায় থাকতেন। উনি যখনই খবর পেয়েছেন সাথে সাথে উনি রওনা দিয়েছেন। কারণ হচ্ছে এই 1 বছরের বেশি সময়ের ভিতরে কখনোই শ্বশুরবাড়ি থেকে এত মানে আর্জেন্ট খবর পাঠানো হয়নি। উনি চিন্তা করলেন কী ব্যাপার, আসমা কি ওখানে গিয়ে কোনো ঝামেলা পাকালো নাকি? যেহেতু শহরে বড় হয়েছে, গ্রামের পরিবেশ, কোনো ঝামেলা হতেই পারে, কিন্তু 1-1.5 বছরে তো কোনো ধরনের কোনো কথা শুনলাম না, হঠাৎ করে আবার কী হলো? এটা হতেই পারে, পারিবারিক কলহ হতেই পারে। উনি এরকমই চিন্তা করে দ্রুত বরগুনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। উনি পৌঁছেও গিয়েছেন। তো যেতে যেতে রাত হয়ে যায়। তখন এই যে সুমি আপু ক্লাস 5-এ পড়েন। তো সুমি আপুর আব্বু গিয়ে দেখেন যে এই আসমা আপু ঘুমিয়ে আছেন। ওনাকে আর ডাকেন নাই, সবার সাথে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। ওই দিন রাতের বেলা ওই আসমা আপুর শ্বশুরবাড়ির লোকজন কোনো কিছুই সুমি আপুর আব্বুকে বলেন নাই, কারণ একটা পথ জার্নি করে গিয়েছেন, তো এই জন্য কিছু বলেন নাই। তো পরের দিন সকাল হওয়ার পর এই আসমা আপু যখন ঘুম থেকে ওঠে না, তখন এই সুমি আপুর আব্বু উনি আবার আসমা আপুর কাছে গিয়ে অনেকবার ডাক দিয়েছেন। তখনও কিন্তু ওই যে সুমি আপুর এই যে মেজো বোন আসমা আপুর হাজব্যান্ড বাড়িতে ছিল না আর কি ওই সময়টাতে। তো ডাকাডাকি করেছেন, ওঠে না। তখন এই আসমা আপুর শ্বশুর এসে সুমি আপুর আব্বুকে বলছেন যে বেয়াই দেখেন তো কি একটা সমস্যায় পড়লাম, আপনার মেয়ে ঘুম থেকে উঠছে না। ওকে তো আমি আমার মেয়ের মতো জানি, কখনো কোনো কষ্ট দেই না পারতপক্ষে। আর বাড়ির সবাইকে ও খুব পছন্দ করে, বাড়ির সবাই ওকে খুব পছন্দ করে, সবার সাথে মিলেমিশে চলে। হঠাৎ করে গতকাল কী এমন হইল কিচ্ছু বুঝতে পারলাম না। আপনি তো টুকটাক কবিরাজি জানেন, জিনের ব্যাপারে কম বেশি বোঝেন, তাই মূলত সবার আগে আপনাকে ডাকছি। আপনার মেয়ে, আপনাকে তো সবার আগে ডাকতে হবে যেহেতু এই বিষয়ে আপনি জানেন। তখন সুমি আপুর আব্বু জিজ্ঞেস করেন যে কেন বিয়ে কী হয়েছে আসমার, বলেন তো আমাকে, খুলে বলেন তো। তখন ওই আসমাপুর শ্বশুর বলছেন যে আসমা গতকাল রাতে ঘুমের মধ্যে অনেক জোরে চিৎকার চেঁচামেচি করছিল। তা আমরা তো ভাবছি যে স্বপ্নে খারাপ কিছু দেখছে তাই চিল্লাচ্ছে। তো আমরা যখন ওর কাছে গেলাম, তখন এই আসমার শাশুড়ি যখনই ওর গায়ে হাত দিছে, তখন ওর শাশুড়িকে মানে ছিটকে ফেলে দিয়েছে, এমন একটা অবস্থা, এমন ধাক্কা দিয়েছে। আরও ঘুমের মধ্যেই চিল্লাচ্ছে যে আমারে মারিস না, আমারে মারিস না, এরকম করে চিল্লাচ্ছে। তো অনেকক্ষণ এরকম হওয়ার পর ও চুপ হয়ে যায়। এরপর থেকে ও তো উঠছে না, দেখেন এখনও ওঠে নাই। তা আমরা তো ডাক্তার দেখাই, ডাক্তারও কিছু ধরতে পারে না। ডাক্তার বলছে যে জ্ঞান না ফেরা পর্যন্ত তারা কিচ্ছু বলতে পারবে না। এখন ওর শাশুড়ি যখন ওকে ধরতে গেছিলো, তখন ওর শরীর অনেক মানে শরীরে অনেক মায়ের দাগ দেখা গেছে, মনে হচ্ছে ওকে কেউ বেত দিয়ে পিটাইছে। কিন্তু ওকে কে মারবে? ওর স্বামী তো বাড়িতে নাই, আর ওর স্বামী তো কখনো ওর গায়ে হাত তোলে না। আর আমরা তো ওরা কিছু বলিই না,
নিজের মেয়ের মতো করে রাখছি ওকে। তখন এই সুমিয়াপুর আব্বু বলেন যে আচ্ছা আপনারা চিন্তা করেন না, আমি দেখি কি করা যায়। এটা বলার পর সুমিয়াপুর আব্বু ওই আসমাপুর মাথায় সরিষার তেল পরে ঘষে দিয়েছেন। এইভাবে 3 বার করার পর ঘুমের মধ্যে আসমাপু ফুপিয়ে কান্না করতে থাকেন। তো ঘণ্টাখানেক পর এই আসমাপুর জ্ঞান পুরোপুরি ফেরত আসে। আসমাপু বিছানা থেকে উঠতেই পারছিল না, মনে হচ্ছে তার শরীরে খুব ব্যথা। তো যখন জ্ঞান ফিরেছে, জ্ঞান ফেরার পর যখন নিজের বাবাকে দেখেছে, তখন তো আসমাপু এই তার বাবাকে ধরে কান্নাকাটি করতে থাকে। বলছে আব্বা আপনি আসছেন, দেখেন আমাকে কি মারটা দিছে, এই দেখেন আমার হাতে মারছে, আমার গলায় পিঠে কীরকম মারটা দিছে। তখন সুমিয়াপুর আব্বু বলেন যে আচ্ছা মা, আমি সব কথা শুনবো, যাও তুমি এখন গোসল করে আসো, খাওয়া দাওয়া করো, তারপর দেখি কি করা যায়। তখন আসমাপু বলে ওঠে না না না, আমি ওই খালের দিকে যাব না, ওইখানেই আছে ওই জিনিসটা, আমার দেখলে আবার মারবে। তখন সুমিয়াপুর আব্বু বলছেন আচ্ছা ঠিক আছে, তোমার খালে যেতে হবে না, তুমি কলের পানি দিয়ে গোসল করো, তারপর খাওয়া দাওয়া করো। তো নিজের বাবাকে দেখার পর আসমাপু অনেকটাই সুস্থ হয়ে গেছেন, এমন একটা অবস্থা আর কি। তো যাই হোক, রাতের বেলা খাওয়া দাওয়া শেষে সুমিয়াপুর আব্বু এই আসমাপুকে কাছে বসিয়ে সব কিছু জিজ্ঞেস করেন। এরপর আসমাপু একে একে এক রহস্যময় ব্যাপার খুলে বলেন। তো ব্যাপারটা বলার আগে আমরা শ্বশুরবাড়ির একটু বিবরণটা দিয়ে দিই, তাহলে লিসেনারদের বুঝতে সুবিধা হবে। তো এই আসমাপুর শ্বশুরবাড়িটা বেশ অনেকটা ভেতরে হওয়ার কারণে যাতায়াতে খুব অসুবিধা, আর অনেক বড় বড় বাড়ি রয়েছে এখানে। তো একটা বাড়ির মধ্যে 18 থেকে 20টা ঘর, সবার ঘরের পেছনে খাল কেটে গোসল বা অন্যান্য কাজ সম্পন্ন করার জন্য এরকম ব্যবস্থা রাখা আছে। তেমনি এই আপুদের শ্বশুর বাড়ির পেছনেও খাল কাটা ছিল, যেটা পার হলেই ধান ক্ষেত, আর পাশটা খুব ছোট এবং অনেক লম্বা, মানে এই খাল দিয়ে নৌকা বেয়ে তাদের যে বাজার আছে সেখানেও যাওয়া যায় বর্ষার সময়। তো ওইখানে ঘাট দেয়া আছে যেন বাড়ির বউরা ওখানে নিজেদের প্রয়োজনীয় কাজ করতে পারে। এবার আসি আসমা আপুর ব্যাপারে। তো আসমা আপু বলছেন যে উনি যখন রাতের বেলা সব কাজ শেষ করে ঘুমাতে গিয়েছেন, এর কিছুক্ষণ পর তো ঘুম চলে আসছে, তো উনি স্বপ্নের মধ্যে দেখছেন যে উনি ফজরের নামাজ পড়ার জন্য অজু করতে উঠেছেন। তো যেরকমটা উনি সবসময় ওঠেন আর কি, আর বাড়ির সবার আগে উনি ওঠেন। উনি শহর এলাকায় বড় হলেও একদম গ্রামের গেরস্থ বাড়ির বউদের মতো ওনার আচার আচরণ হয়ে গিয়েছিল আর কি, এইভাবে উনি মিশে গিয়েছিলেন। আর ফজর নামাজ পড়ে সবার আগে উঠে উনি কাজ শুরু করতেন বাড়ির। তো এটা তো প্রতিদিনের অভ্যাস ছিল, উনি স্বপ্নের মধ্যে দেখছেন যে উনি ওইভাবেই উঠেছেন। তো যখন উনি ওই অজু করার জন্য ঘাটে গিয়েছেন, দেখেন যে হাতা কাটা গেঞ্জি, যেটা আমরা স্যান্ডো গেঞ্জি বলি, তো এরকম গেঞ্জি বড় একটা লোক অজু করছে এখানে। তো উনি ভেবেছেন হয়তো ওনার দেবর, কিন্তু স্বপ্নের মধ্যেই ভাবছেন যে আমার দেবর তো বাড়িতে নাই, আমার হাজব্যান্ডও তো বাড়িতে নাই, তা তো ঢাকা, তাহলে এইটা কি? তো উনি এবার ভাবছেন সম্ভবত আমার ভাসুর হবে। ওনার ভাসুর আবার গ্রামেই থাকতেন, কিন্তু তিনি কিন্তু সকালে উঠতেন না, উনি এবার নামাজ কালাম কম পড়তেন। ভোরবেলা উঠে ফজর নামাজ পড়ার জন্য যে উনি অজু করতে আসবেন, এই ব্যাপারটা উনি কখনো দেখেন নাই তো পূর্বে। ওইটাও কিন্তু উনি স্বপ্নের মধ্যে ভাবছেন। উনি চিন্তা করেন তাহলে এটা কে রে? আর উনি দাঁড়িয়ে আছেন, দেখছেন যে ওই লোকটা সমানে অজু করেই যাচ্ছে। অজু তো করার পরে মানে একটা সময় পর শেষ হবে, কিন্তু না, অজু করছে তো করছেই, মানে হাত ধুচ্ছে তো ধুচ্ছেই, পা ধুচ্ছে তো ধুচ্ছেই, আবার অজু শেষ করে আবার অজু শুরু করেছে, এইভাবে করেই যাচ্ছে। তো উনি স্বপ্নের মধ্যে ভাবছেন যে আচ্ছা এই লোকটা এই সমানে অজু করেই যাচ্ছে, আর এদিকে আমি এখানে দাঁড়ায় আছি, আমার তো অজু করতে হবে, বাসায় ফিরতে হবে, তারপর বেলা যদি সূর্য উঠে যায় তাতে নামাজের রক্ত চলে যাবে। এর ভিতরে উনি আরও একটা ব্যাপার খেয়াল করছিলেন যে ওই লোকটা যে বসে থাকা অবস্থাতে কিন্তু উনি অনেক লম্বা ওই লোকটা। তো এই আসমা আপু ভাবছেন যে আমার ভাসুরও তো লম্বা, কিন্তু এতটা তো লম্বা না। তো এর ভিতরে কি হয়েছে, আসমা আপু উনি ওনার ভাসুর মনে করেই কয়েকবার ডাক দিয়েছেন। তো ওই অঞ্চলে বড়োদেরকে দাদো বলা হয় আর কি, যারা ওই অঞ্চলে আছেন, দাদু না দাদো বলা হয় আর কি। তো ওইভাবে ডাকছে, ও দাদো, কিন্তু অনেকবার ডাক দেওয়ার পরে কোনো সারা শব্দ পায় না, ওই যে সমানে অজু করেই যাচ্ছে।
তখন আর কি ওই স্বপ্নের মধ্যেই এই আসমাপুর খুব রাগ হয়ে যায়। তখন বলে ওঠে, এই মিয়া, সকাল সকাল আর জায়গা পান নাই? বাড়ির বউরা এখানে এসে অজু করে সকালবেলা, হাত মুখ ধোয়, আপনি জানেন না? আপনি নিজের বাড়িতে কলেজে অজু করতে পারেন না? আর অজু তো শেষ করার কথা, এতক্ষণ ধরে কেউ অজু করে নাকি? একবার শেষ করতেছেন, আবার শুরু করতেছেন, আবার শুরু করতেছেন, আর তো লোকজন এখানে আসবে। যান, তাড়াতাড়ি যান এখান থেকে, কাজ শেষ করে। এই কথা বলার পর ওই লোকটা বসা থেকে উঠে দাঁড়ায়, এবং তখন এই আসমাপু দেখেন আসলে ওই লোকটা অনেক লম্বা। আর যেহেতু আসমাপু ঢাকাতেই বড় হয়েছেন, জিন পরি রিলেটেড অত ধারণা আসলে ওনার অতটা ছিল না, আর কখনো এরকম সিচুয়েশন উনি পড়েনও নাই, জানেও না। আর উনি তো দেখছেন স্বপ্ন। ওই লোকটা উঠে দাঁড়িয়ে যখনই আসমাপুর দিকে মুখ ঘোরায়, তখনও তো অন্ধকারই আর কি, তবে ওই লোকটার চেহারা কিন্তু উজ্জ্বল, এটা বোঝা যাচ্ছিল। আর চোখ দেখে বোঝা যাচ্ছিল সে অনেক রেগে আছে। অন্ধকারের মধ্যে কিন্তু চেহারা বোঝা যাচ্ছিল, মনে হচ্ছে তার চেহারার উপর হালকা আলোক ছটা পড়েছে, কিন্তু আলোর উৎসটা বোঝা যাচ্ছে, মনে হচ্ছে তার মুখের ভেতরেই আলো জ্বলছে, এমন একটা অবস্থা। ওই লোকটা অনেক রেগে আছে। এমত অবস্থায় ওই লোকটা বলে ওঠে, এই সেমরি, তোর এত বড় সাহস, তুই আমার সাথে খারাপ ব্যবহার করিস, আমার ইবাদতে ব্যাঘাত ঘটাস তুই। তখন আসমাপু বুঝতে পারেন এই লোকটা সাধারণ কোনো মানুষ নয়। তখন আসমাপুর স্বপ্নের মধ্যে অনেক ভয় পান, এবং স্বপ্নের মধ্যে অনেক চিৎকার চেঁচামেচির চেষ্টা করেন, কিন্তু পারছিলেন না। আর ওদিকে ওই লোকটা বলে যে, তোর জন্য আমার ইবাদতে ব্যাঘাত ঘটছে, আমি কি করব না করব তোকে বলে করব নাকি? তোকে তো এর শাস্তি পেতেই হবে। এটা বলার পর ওই লোকটা হাত উঁচু করে বাতাসের ভিতরেই আঘাত করছে। ধরেন যে আমরা দূরে কোনো একটা লোককে চর মারা দেখাচ্ছি, যে তাকে চর মারছি বা আঘাত করছি, ওই লোকটা ওই দূর থেকে আসমাপুকে দেখে ওইভাবে তার হাত দিয়ে আসমাপুকে আঘাত করছে শরীরে। কিন্তু দূর থেকে বাতাসে আঘাত করলেও আসমাপুর কাছে মনে হচ্ছিল তাকে কেউ বেত দিয়ে ক্রমাগত পিটাচ্ছে, এবং বেত দিয়ে আঘাত করলে যেরকম ব্যথা লাগে ওনার ওই রকম ব্যথা লাগছে। উনি তো ঘুমের ভিতরেই ওরকম চিৎকার করছেন। তো এরপরে ওনার কিছু মনে নাই। ওনার যখন জ্ঞান ফেরে তখন আসমাপু ওনার বাবাকে দেখেছেন। এই যে একটা দীর্ঘ সময় জ্ঞান নাই কিন্তু ওনার। এরপর প্রায় 1 সপ্তাহ আসমাপু অসুস্থ ছিলেন। আসমাপুর আব্বু অনেক কিছুই করেন, ডাক্তার দেখান, অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, এবং আসমাপুর আব্বা উনি নিজেও তো কবিরাজ, উনি ওনার জানা সর্বোচ্চ বিদ্যা উনি প্রয়োগ করেছিলেন, কিন্তু কোনো লাভ হয় নাই। তো আসমাপু যখন নামাজ রোজা ঠিকঠাক মতো করে কোনো সমস্যা হয় না, কিন্তু একটু কম করলেই সমস্যা হয়। এখনও পর্যন্ত এই সমস্যা চলছেই। তবে অদ্ভুত ব্যাপার হলো, এই জিনটা কখনোই আসমা আপুর শরীরে ভর করে না। এমনকি অনেকেই চেষ্টা করেছেন ওই জিনটাকে আসমা আপুর শরীরে নিয়ে আসার জন্য, তার সাথে কথা বলার জন্য, এইটাও কেউ সক্ষম হয় নাই। এর মধ্যে আসমা আপুর আচার আচরণে কিছু পরিবর্তন হয়েছে। তার রাগ অনেক বেড়ে গেছে, তার যখন খুব রাগ বাড়ে তখন উনি সুইসাইড করতে চায়। এই কারণে এই আসমা আপুর হাজব্যান্ড, তারপর ওনার ছেলেমেয়েরা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে। ওনাকে একা রেখে সাধারণত বাইরে খুব একটা যায় না। এটার সমাধান যে কি ওনারা আজও জানেন না। স্বপ্নের মধ্যে এটা হয়েছে। স্বপ্নের মধ্যে তো আমরা কত কিছুই দেখি। স্বপ্নের মধ্যে এমন একটা ঘটনা ঘটলো যার প্রভাব এখনও রয়েছে, যেটা উনি বয়ে চলছেন। তো এর ভিতরে অনেক ঘটনা তো ঘটছেই। এই আসমা আপুর হাজব্যান্ড, উনি একটা বেসরকারি কোম্পানিতে চাকরিরত রয়েছেন। আসমা আপুর বড় ছেলে হাফিজি পড়ছেন, তার জন্য দোয়া চেয়েছেন। তো উনি খুব একটা গ্রামে যান না, গ্রামে গেলে আবার সমস্যা হতে পারে, এই জন্য উনি খুব একটা গ্রামে, মানে ওনার শ্বশুরবাড়িতে যান না। ওনারা এখন গাজীপুরে আছেন, এতটুকু জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, আসলে পৃথিবীতে অনেক কিছুই ঘটে। আমরা এর আগেও স্বপ্নের মধ্যে একটা ঘটনা যেটা আমরা বলেছিলাম, সেখানে দেখা গেল স্বপ্নের মধ্যে ঘটেছে কিন্তু সেটার প্রভাব বাস্তবে রয়েছে। এরকম ঘটনাগুলো খুব রেয়ার, খুব কম পাওয়া যায়। আসলে স্বপ্ন সবসময় কি স্বপ্ন হয়? এর রহস্যই বা কি? পৃথিবীতে কতই না রহস্য রয়েছে যেটার ভেদ আমরা আজও করতে পারিনি। তাই আমরা যখন ঘুমাবো, ঘুমের যে দোয়া, সেই দোয়া পড়ব, আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দেব, চারকুল পড়ে শরীরে ফু দেব,
আশা করছি এই ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এছাড়া এই ধরনের রহস্যময় প্যারানরমাল ব্যাপারগুলো থেকে বাঁচার উপায়টা খুবই কম। আমরা যে ধর্মের আছি না কেন, সেই ধর্মের অনুশাসন মেনে যদি আমরা ঘুম থেকে উঠি, ঘুমাতে যাই, দৈনন্দিন জীবন পরিচালনা করি, ইনশাল্লাহ আমরা বেঁচে থাকতে পারবো এই ধরনের বিপদ আপদ থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি খোকন ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি সুমি ভাইকে। পরপর ওনাদের দুটো ঘটনা একত্রে বললাম, কারণ দুটো ঘটনার মধ্যে একটা বিষয় মিল রয়েছে প্রিয় লিসেনার, সেটা হলো রহস্য। যেখানে এই যে খালা, এই তানজিলা খালা, ওনার কি অপরাধ ছিল এটা উনি নিজেও জানেন না। আবার এই যে আসমা আপু, ওনার যে কী অপরাধ উনি নিজেও জানেন না। এটা তো হয়েছে স্বপ্নের মধ্যে, বাস্তবে তো না। এর থেকে আমরা কিয়ামতের একটা আলামত পাই, সেটা হচ্ছে যে কিয়ামতের আগে মানুষ মারা যাবে, মানুষকে হত্যা করা হবে। যিনি হত্যার শিকার হচ্ছেন উনি নিজেও জানেন না ওনার অপরাধ কী। আবার যে হত্যা করছে সে নিজেও চিনবে না যে কাকে সে মারছে, কী অপরাধে তাকে মারছে। যেমন হরহামেশাই ঘটনা আমরা আশেপাশে দেখতে পাই। আর এই প্যারানরমাল বিষয়ের ক্ষেত্রে তো দেখি যে অতি সাধারণ বিষয় জিনেরা মানুষকে হত্যা করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাদেরকেও সহি বুঝ দান করুন। তাদের থেকে, বিশেষ করে তাদের ক্ষতি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা যদি হেফাজত না করেন, আমাদের বাঁচার উপায় আসলে নাই বললেই চলে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবার 125 নম্বর এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, চলে এলাম আমাদের 125তম এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। এবারে যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ওনার নাম কিন্তু এতদিন আমরা বলে এসেছি ইসলাম ভাই। আসলে ওনার বড় একটি নামের অংশ বিশেষ আমরা বলেছি, কিন্তু উনি ওনার ডাক নাম সেটি প্রকাশ করার অনুমতি দিয়েছেন। ওনার ডাক নাম হচ্ছে রবি। তো আমরা এখন থেকে রবি ভাই বলেই সম্বোধন করব। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার পৌরসভার মধ্যেই পেয়ারাতলা নামক স্থানে। ওনার বেশ কয়েকটি ঘটনা কিন্তু আমরা ইতোমধ্যে প্রচার করেছি। এর মধ্যে সমুদ্র দেও নামে যে ঘটনাটি আমরা প্রচার করেছিলাম, সেই ঘটনাটি কিন্তু খুবই রহস্যময় একটি ঘটনা ছিল। আপনারা অনেকেই সেই ঘটনাটি পছন্দ করেছেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমরা এই রবি ভাইয়ের আজকের ঘটনাতে। ওনার বেশ কিছু ঘটনার টানা প্রত্যেকটা এপিসোডে আমরা প্রচার করে আসছি। গত এপিসোডেও ছিল, এবার এপিসোডেও রয়েছে। ওনার ঘটনাগুলোর মধ্যে কেমন যেন একটা ভিন্ন স্বাদ আমরা পাই। এবারের ঘটনাটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। চলুন শুনে আসি ঘটনাটি। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি কিন্তু বাংলাদেশের ঘটনা নয়। ওনার অধিকাংশ ঘটনাগুলো বাংলাদেশের হলেও এবারের ঘটনাটি বাংলাদেশের বাইরের ঘটনা, এবং যে দেশটির ঘটনা সেই দেশটির নাম হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ার কেদাং রাজ্যের টিকাম বাতু নামক স্থানের ঘটনা এটি। ঘটনাটি রবি ভাইকে বলেছিলেন তারই এক বড় ভাই, তার নাম হচ্ছে সেলিম। এই সেলিম ভাই 2007 সালের দিকে মালয়েশিয়াতে গিয়েছিলেন পাম বাগানে কাজ নিয়ে। তো মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পাম বাগান রয়েছে। এই পাম অয়েলগুলো সারা বিশ্বে রপ্তানি হয়। পাম গাছ কিন্তু বাংলাদেশেও রয়েছে কিছু কিছু, আপনারা অনেকেই সেটা দেখেছেন। পাম গাছে খেজুরের মতো একটা ঝোপ বের হয়। আমরা খেজুর গাছে যেভাবে খেজুর হওয়া দেখি, ওরকম একটা কাদি এরকম বের হয় আর কি। এক একজন এক এক ভাষায় সেটা বলেন আর কি। তো সেগুলোতে পাম ফল থাকে, সেই পাম ফলগুলো থেকে তেল বের করা হয়। তো মালয়েশিয়া কিন্তু পাম বাগানের অভাব নেই, প্রচুর রয়েছে এরকম। আর এই পাম বাগানগুলোতে বাংলাদেশি, ইন্ডিয়ান সহ অনেক দেশের মানুষরাই সেখানে কাজ করেন। তো 2007 সালে ওই পাম বাগানে কাজ করতেন সুকান্ত নামে একজন ব্যক্তি। তিনি একজন ইন্ডিয়ান, উনি 7 সালে ওখানে গিয়েছেন আর কি। তো উনি মূলত ওই পাম ফল আহরণের কাজটা করতেন না, উনি মূলত ওই পাম বাগানের পাহারার কাজটা করতেন। ওনারা যেই পাম বাগানে কাজ করতেন সেই পাম বাগানের মালিক বেশ কয়েকজন। পাম বাগানটি অনেক বড়। তো ওখানে যারা পাহারার দায়িত্বে থাকেন তারা শিফটে কাজ করেন,
6 ঘন্টা বা 8 ঘন্টা শিফট, তো এইভাবে 24 ঘন্টা তারা পাহারা দেন। তো এই যে সুকান্ত যিনি, ওনার প্রথম থেকেই রাতের শিফটে ডিউটি পড়ে। তো পামবাগানের বিভিন্ন জায়গায় তো বিভিন্ন লোকজন দায়িত্ব থাকে, তো ওনার যেই জায়গাটার দায়িত্ব পড়ে সেইটা হচ্ছে পামবাগানের একদম মিডিলে। ওখানে পাহারা দেওয়ার জন্য আলাদা একটা বসার জায়গা ছিল, একটা পাহারা চৌকি ছিল। আর জায়গা যে ওই জায়গাটা যে ঘুটঘুটে অন্ধকার বিষয়টা কিন্তু এরকম নয়, জায়গায় জায়গায় কিন্তু পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা আছে। আর পাহারারত অবস্থায় সবসময় হাঁটাহাঁটি করার জন্য সেখানে রাস্তারও ব্যবস্থা আছে। মানে এখানে যে পাহাড়ে দিয়ে গেলে বিশাল জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হবে বিষয়টা কিন্তু এরকম নয়, পর্যাপ্ত আলো, হাঁটার রাস্তা সবই রয়েছে। তো এই সুকান্ত প্রথম দিন পাহারা দিতে গিয়েছেন। তো প্রথম দিন পাহারা দিতে গিয়েই উনি একটি ঘটনার মুখোমুখি হন। রাত তখন অনেক বাজে, আর এমনিতে তো আসলে চাঁদনি রাত নাকি এমনি অমাবস্যা এটা তো বোঝা যায় না, কারণ বিভিন্ন জায়গায় লাইট লাগানো আছে আর কি। লাইটের আলোতেই ওনারা সব কিছু দেখতে পান, সেখানে চাঁদের আলোটা খুব বেশি ম্যাটার করে না আর কি। তো এই সুকান্ত পাহারা দিতে গিয়ে এক মাথা থেকে ওই মাথা হাঁটছেন, হঠাৎ করে দেখেন যে একটা কুজো লোক তিনি একটা পাম গাছের উপর দিকে তাকাচ্ছেন, মনে হচ্ছে উপর দিকে তাকিয়ে কিছু দেখছেন। তো দূর থেকে উনি এটা দেখেন। তো দেখার পর উনি চিন্তা করলেন যে কী ব্যাপার, এইখানে এই লোকটা কোত্থেকে এলো, পাগল টাগল নাকি? যেহেতু ওনার প্রথম দিন পাহারা ছিল, উনি চিন্তা করলেন এই এলাকারই লোকটোক হবে হয়তোবা, কিন্তু রাতের বেলা তো এখানে আসার কথা না। তো উনি আর ওই বিষয়টা নিয়ে আসলে মাথা ঘামান নাই, কারণ উনি দূর থেকেই দেখতে পেলেন যে লোকটার বয়স খুব বেশি। উনি কি পুরুষ না মহিলা এটা অবশ্য বুঝতে না পারলেও তিনি যে যথেষ্ট বৃদ্ধ হয়েছেন এবং কুজো হয়ে গেছেন এটা দেখতে পেলেন। আর কুজো লোক, সে এখানে পাম গাছে উঠে পাম ফল পারবে বা এখানে কিছু চুরি করবে এটা ওনার কাছে মনে হলো না। ওনার কাছে মনে হলো এখানকারই হয়তোবা কোনো স্টাফ হবে বা এরকম কিছু হবে, যেহেতু উনি নতুন আসছেন, কাউকে তো আসলে ওইভাবে চেননও না, এমনও হতে পারে এখানকারই খুব পুরনো একজন লোক। তা প্রথম দিন এই বিষয়টা এইভাবেই ভেবে নিয়েছেন। পরের দিন অবশ্য উনি জিজ্ঞেস করেছেন কিছু লোকের কাছে যে এরকম কোনো লোক আছে কি না, তবে আশেপাশের লোকজন বলল না, তো এত বয়স্ক লোক তো এখানে নাই। এর পরের দিন উনি যখন রাতের বেলা ডিউটি করতে গিয়েছেন, অনেক রাতের বেলা, তো উনি ওই রাতেও ওই কুজো লোকটাকে দেখেন, দূর থেকে দেখেন যে ওই কুজো লোকটা একটা পাম গাছের উপরের দিকে তাকিয়ে কী যেন দেখছে। তো উনি আবার দূর থেকে বলছেন যে মানে ওনাদের ভাষায়, মানে ওইখানে যেই মালয় যে ভাষা সেই ভাষায় ডাকছেন আর কি। উনি ইন্ডিয়ান হলেও মালয় ভাষা জানতেন, তো ওই ভাষায় ডাকছেন যে এই ভাই আপনি কে, কী করেন এখানে, একথা বলতে বলতে এগিয়ে গেছেন। তো বেশ খানিকটা এগিয়ে গিয়ে দেখেন যে এটা আসলে মহিলা, একজন মহিলা, বয়সের ভারে কুজো হয়ে গেছে, দেখতে মানে সাইড থেকে দেখতে মনে হচ্ছে যে একদম স্বাভাবিক মানুষের মতোই চেহারা, সুরত, শারীরিক গঠন, তবে বেশ লম্বা, এতটুকু বোঝা যাচ্ছে। আর লম্বা একটা স্বাভাবিক মানুষ কতটুকু লম্বা হয় ওইরকমই লম্বা। তো উনি বারবার বলছে যে মালয় ভাষায় যে আপনি এখানে কি করেন, আপনার বাড়ি কোথায়, এখানে কেন আসছেন, তো এইভাবে বারবার বলছে, কিন্তু কোনো উত্তর দেয় না। আর ওখানে যারা পাহারা দিত প্রত্যেকের হাতেই কিন্তু একটা লম্বা লাঠি থাকতো। তো এই যে সুকান্ত, সে কী করেছে, বারবার ডাকার পরেও যেহেতু ওই মহিলাটি তার দিকে তাকাচ্ছে না, সে ওই সোজা ওই উপর দিকে তাকিয়ে আছে পাম ফলের দিকে। তখন সে লাঠিতে একটা খোঁচা মেরেছে, খোঁচা মারার পর বলছে যাই আপনি কথা শোনেন না কেন, আমার দিকে তাকান না কেন। তখন মূলত ওই মহিলাটি তার দিকে তাকিয়েছে, তবে তাকানোর আগে কী করে, ওই মহিলা ওই কুজো অবস্থা থেকে লম্বা হয়ে দাঁড়ায়। লম্বা হয়ে যখন দাঁড়ায় তখন মনে হচ্ছে যে এই মহিলাটা অনেক লম্বা। এতক্ষণ কুজো অবস্থাতে বোঝা যাচ্ছিল যে সে লম্বা, কিন্তু এত লম্বা এটা কিন্তু এই সুকান্ত বুঝতে পারেনি। এরকম লম্বা হয়ে দাঁড়ায় এবং তারপরে এই সুকান্তর দিকে তাকায়। যখন ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে তখন সুকান্ত দেখতে পায় যে ওই মহিলার চেহারা 8-10টা বৃদ্ধ মানুষের মতো হলেও চোখ দুটো বড় বড় টেনিস বলের মতো। আর চোখ দুটো লালও না, সাদাও না, কালোও না, থাকে না একদম সাদা অংশটাও কুচকুচে কালো, এরকমটা না, তবে
চোখ দুটো টেনিস বলের মতো গোল বড় বড় এবং হলদেটে। এই দৃশ্য দেখার পর সুকান্ত তো ওখান থেকে দৌড়ে সরে এসেছে। সরে আসার পর সে চিন্তা করেছে যে আচ্ছা, ওই মহিলাটা কি এখনও ওখানে আছে নাকি নাই। ও দৌড়ানো অবস্থায় পেছন দিকে তাকিয়ে আর একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে। সেই দৃশ্যটা এমন ছিল যে ওই মহিলাটা কুজো হয়েই ওই যে পাম গাছটার নিচে দাঁড়িয়েছিল সেই পাম গাছে উঠে যাচ্ছে। কুজো হয়ে মানুষ যেভাবে রাস্তা দিয়ে হাঁটে ঠিক ওইভাবেই হাঁটছে, কিন্তু পাম গাছ বেয়ে হাঁটছে। এটা দেখার পর সে তো মারাত্মক ভয় পায়। সে তো দ্রুত ওখান থেকে চলে আসে। আসার পর অন্য লোককে ওখানে ডিউটিতে পাঠায়। পরের দিন তারই পরিচিত একজন, সেও ইন্ডিয়ান, তাকে জিজ্ঞেস করে যে আচ্ছা, ওইখানে কি কোনো ভয় টয় আছে নাকি, আমি যে এরকম এরকম জিনিস দেখলাম, মানে সবিস্তারে সব কিছু বলেন আর কি। তো বলার পরে যার কাছে বলেছে সে বলে আরে না, তুমি কি নেশা ভাঙ করে ওখানে ডিউটি করতে গেছো নাকি, এরকম কিছু নাই, আর ভয়ের কিছু নাই। আর এই টাইপের কোনো জিনিস যদি দেখো তার সাথে কথা বলতে তোমাকে যাইতে বলছে কে, চুপচাপ থাকবা, যে খুশি সে ঘুরে বেড়াক, তোমার কি, মানে এইভাবে বলছেন আর কি। তো উনি ব্যাপারটা আসলে চিন্তা করছেন যে আমি কি মানে স্বপ্ন দেখলাম না কি দেখলাম, নাকি চোখে ভুল দেখলাম, এরকম তো ধর কথা না। কারণ সুকান্ত কিন্তু পুরোপুরি সেন্সে ছিল। সে এমনি বিড়ি সিগারেট খেলেও নেশা করতো না, আর নেশা করলেও ওই অবস্থাতে সে নেশাগ্রস্ত ছিল না। তো বিষয়টা তার মনের মধ্যে যথেষ্ট ভয় উদ্রেক করে। এরপরে আরেকটা ঘটনা ঘটে, সেটা হলো যে ওই দিনই ওই পাম বাগানের একজন মালিক উনি বলেন যে রাতের বেলা কিছু মাল আসবে, এই মালগুলো গোডাউনে রাখতে হবে। এখন গোডাউনে যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে। সেটা হচ্ছে যে একটা হলো মেইন রাস্তা দিয়ে ওই গোডাউনে যেতে কিছুটা ঘুরে যেতে হয়। আর একটা টানেল ছিল, ওই টানেলের ভেতর দিয়ে খুব দ্রুতই ওই গোডাউনে ওঠা যায়। তবে মালিক বলে দেন যে তোমার টানেলের ভেতর দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, দিনের বেলা তো হামেশাই এখানকার যারা শ্রমিক আছে বা অন্যান্য লোকজন সে টানেলের ভিতর দিয়ে আসা যাওয়া করেন, রাতের বেলা তোমার টানেলের ভিতর দিয়ে যাওয়ার দরকার নাই, তুমি মেইন রাস্তা দিয়েই যেও। তো যখন মাল আসবে তখন তুমি ওই গোডাউনের এখানে থেকেও মালগুলো গোডাউনে রাখার ব্যবস্থা করো। তো হয় কি যে গোডাউনে ঢোকানোর জন্য মাল চলে এসেছে। যখন সুকান্তকে জানানো হয় যে মাল চলে এসেছে, তুমি তাড়াতাড়ি গোডাউনের ওখানে যাও, তখন সুকান্ত চিন্তা করে যে গোডাউনের সামনে ট্রাক দাঁড়িয়ে আছে, মালগুলো এখন নামবে, এখন মেইন রাস্তা দিয়ে হেঁটে গেলে তো 10 মিনিট বেশি সময় লাগবে, এর থেকে ভালো আমি টানেল দিয়ে চলে যাই দ্রুত, তাহলে আমি কয়েক মিনিটের মধ্যে সেখানে পৌঁছতে পারবো। টানেলের দৈর্ঘ্য ছিল সর্বোচ্চ 200 মিটারের মতো, সর্বোচ্চ। তো সেখান দিয়ে হেঁটে যেতে তো খুব বেশি সময় লাগার কথা না, অল্প সময় লাগবে। যেখানে ওই পথ দিয়ে হেঁটে যেতে লাগবে 15 মিনিট, টানেল দিয়ে গেলে লাগবে 5 মিনিট। যেহেতু আগে থেকে বলা ছিল, উচিত ছিল তো সুকান্তর আগে থেকেই গোডাউনের ওখানে মানে থাকা, যেহেতু আগে মাল চলে এসেছে, এখন তাকে দ্রুত যেতে হবে। এই জন্যই মূলত সুকান্ত সিদ্ধান্ত নিয়েছিল সে টানেল দিয়ে যাবে। মালিকের ওই নিষেধাজ্ঞা বা নিষেধ যে করেছে সেটা একটা পরামর্শ হিসাবে নিয়েছে, রাতের বেলা টানেলের ভিতর দিয়ে যাওয়ার দরকার নাই এরকম চিন্তা করে। কিন্তু এখন যেহেতু দ্রুত যেতে হবে, সে টানেলের ভিতর দিয়ে যাওয়া শুরু করে। টানেলের মোটামুটি অর্ধেকটা পথ এসেছে। টানেলটা ছিল কিন্তু অন্ধকার, ওর ভেতরে কিন্তু আলো ছিল না, কিন্তু সুকান্তর হাতে কিন্তু লাইট ছিল এবং সে লাইট নিয়েই সে এগিয়ে যাচ্ছিল। টানেলের ভিতরে হালকা পানি ছিল, হালকা পানি বলতে মানে গোড়ালি পর্যন্ত পানিও না, মানে জুতার তলাটা ভেজে বা তলা পর্যন্ত হালকা একটু পানি, 1 ইঞ্চি এরকম হবে আর কি টানেলে পানি ছিল। তো টানেলে যখন মোটামুটি অর্ধেকটা পথ এসেছে, তখন সুকান্তর মনে হলো এই টানেলে সে একা না, সেখানে আরও একজন রয়েছে বা একাধিক লোকও থাকতে পারে। কিন্তু এই টানেলে এই সময়ে অন্য কারো তো থাকার কথা না। সুকান্ত বলে যে এখানে কেউ আছেন? কোনো আওয়াজ আসে না, বরং তার কথাই প্রতিধ্বনিত হয়ে তার কাছেই ফেরত আসে। সুকান্ত তখন চিন্তা করে যে এখন একটা সিগারেট ধরাই। তো সুকান্ত কি করেছে, তার হাতের টর্চ লাইটটা বন্ধ করে পকেট থেকে লাইটারটা বের করেছে, মুখে সিগারেটটা ধরিয়ে
যেই না তার লাইটারটা জ্বালিয়ে যখন সিগারেটের কাছে ধরবে, হঠাৎ করে মনে হলো তার সামনে কেউ আছে। যখনই সে ওই লাইটারের আলোতে সামনের দিকে তাকায়, তখন দেখতে পায় বিশাল একটা মাথা, আর এই মাথাটা হচ্ছে ওই যে সেই কুজো বুড়িটার, যাকে সে পাম বাগানে দেখেছে। এটা দেখার পর সে প্রচণ্ড ভয় পায়, এবং ওই অবস্থাতেই যেটা হয় সেটা হলো সে দেখে যে শাঁ করে ওই কুজো বুড়িটা উপরে উঠে গেল। মানে টানেলের উপরে তো ছাদ থাকে, ওখানে উঠে গেল। ওখানে ওঠার পর আসলে কি সে ভুল দেখলো না কি দেখলো, এই সুকান্ত সাহস করে তার হাতের টর্চ লাইটটা জ্বালিয়ে উপরের দিকে মেরেছে। উপরের দিকে মারার পর আমরা সাধারণত ঘটনাগুলোতে কি শুনি, যে টর্চ লাইট মারার পর দেখা যায় সেখানে আর কিছু নাই, কিন্তু এখানে ঘটলো ব্যাপারটার উল্টো। সে টর্চ লাইট মেরে দেখে যে এই কুজো বুড়িটা প্রায় 7 থেকে 8 ফুট লম্বা। সে ওই টানেলের ছাদের উপর টিকটিকি যেভাবে লেপ্টে থাকে ছাদে, ওইভাবে লেপ্টে আছে, কিন্তু তার ঘাড়টা 180 ডিগ্রি ঘুরানো। তার মানে হচ্ছে পিঠের দিকে মুখ করা ঘাড়টা, এবং সুকান্তর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এবং তাকিয়ে সে কি করে, মানে ফস করে একটা শব্দ করে, মানে সাপের মতো একটা ফস করে শব্দ করে, আর তার দাঁতগুলো বের করে দেয়। মনে হচ্ছে সে হেসে দিয়েছে, কিন্তু হেসে দিলেও হাসির কিন্তু কোনো শব্দ হয় না। আর তার মুখে অসংখ্য দাঁত, আমরা যেরকম দাঁত থাকে না আমাদের 32টা দাঁত, মানে যেই জায়গাতে যেই দাঁতটা থাকা উচিত, কিন্তু তার মুখে অসংখ্য দাঁত। আর দাঁতগুলো বড় না, অনেক ছোট ছোট অসংখ্য দাঁত, মানে দাঁতের যে কয়টা দাঁত, কয়শো দাঁত মুখের মধ্যে, এর কোনো হিসাব নেই। দাঁতগুলো চোখা চোখা না, ছোট ছোট দাঁত। তো যখন এরকম দেখেছে সুকান্ত তো প্রচণ্ড ভয় পেয়েছে, আর ওখানে প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে ওখানে সেন্সলেস হয়ে যায়। এরপর তার যখন জ্ঞান ফেরে, সে তখন নিজেকে আবিষ্কার করে তার রুমের মধ্যে সেখানে আরও লোকজন আছে। তো তার যখন জ্ঞান ফেরে, তখন একজন লোক, মানে তারই পরিচিত, সে জিজ্ঞেস করে যে তুমি 3 দিন ধরে অজ্ঞান অবস্থায়, তোমার রাতের বেলা গোডাউনে যাওয়ার কথা ছিল, পরবর্তী তোমাকে সেখানে পাওয়া যায়নি। পরে অন্য লোক গিয়ে কাজ করে, সবাই চিন্তা করেছে তুমি হয়তো অন্য কোথাও গেছো। তো পরের দিন সকালবেলা তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দুপুরে পাওয়া যাচ্ছে না, রাতের বেলা যখন পাওয়া যাচ্ছে না তখন তোমাকে খোঁজা শুরু হয়। তোমার মোবাইলে ফোন দেওয়ার চেষ্টা করা হলেও তোমার মোবাইলে কল ঢুকছিল না। এরপর চতুর্দিকে খুঁজতে খুঁজতে একটা সময় এই টানেলে তোমাকে পাওয়া যায়। তোমাকে যখন উদ্ধার করা হয় তখন তুমি অজ্ঞান অবস্থায় ছিলা। যখন তোমাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়, জ্ঞান যখন ফেরত আসে, তখন তুমি অনবরত উল্টোপাল্টা কথা বলছিলা। তখন বোঝা গেল তোমার সাথে অস্বাভাবিক কিছু ঘটেছে। এই বাগানের কিছু লোকজন স্থানীয় একজন পুরোহিতকে ডেকে নিয়ে আসে, কারণ ওখানেও কিন্তু হিন্দু মন্দির ছিল। তো সেখান থেকে এক পুরোহিতকে ডেকে নিয়ে আসার পর পুরোহিত সেখানে এসে তার মতো করে রিচুয়াল শুরু করে। একটা পর্যায়ে তোমার শরীরের উপর একটা পিশাচিনি ভর করে, এবং সেই পিশাচিনি যে কথাগুলো বলে সেই কথাগুলো বেশ ভয়ঙ্কর। সে বলে যে এই বাগানে সে অনেক দিন ধরে আছে, কিন্তু কোনো মানুষের সে কোনো ক্ষতি করে না, যদিও বা তার মতো পিশাচিনি মানুষের ক্ষতিই করে সবসময়, কিন্তু সে এই বাগানের কোনো মানুষের ক্ষতি এখন পর্যন্ত করে নাই। তুমি ওই পিশাচিনিটাকে নাকি লাঠি দিয়ে গুঁতো দিয়েছ। শুধু তাই না, সে এই টানেলের ভেতরে মাঝে মাঝে আসা যাওয়া করে, তুমি তার দিকে টর্চ মেরেছ, সে তোমার সামনে পড়ে গেছিল, সে তারপর উপর দিকে চলে গেছে, তুমি তার দিকে টর্চ মেরে তাকে বিরক্ত করছো। মূলত এই কারণেই সে তোমার উপর ক্ষিপ্ত হয়েছে, আর তোমার কাছ থেকে চলে যাবে সে সেটা বলেছে। তবে সে কিছু অদ্ভুত জিনিস চেয়েছে, যেমন একটা পামের ঝোপা থেকে 112টা পাম ফল আছে এরকম একটা ঝোপা তাকে দিতে হবে। এরপর কিছু চড়ুই পাখি, এরকম বিভিন্ন ধরনের অদ্ভুত জিনিস সে চেয়েছে, এবং সেই শর্তগুলো এই 3 দিনের মধ্যে কিন্তু এই ঘটনার মধ্যে পূর্ণ করা হয়েছে। এরপরে তোমাকে ছেড়ে সে চলে যায়। তারপরে এই যে তুমি একদম স্বাভাবিকভাবে তোমার জ্ঞান ফেরত এসেছে। এই কথা শোনার পর সুকান্ত তো অবাক হয়ে যায় যে এই 3 দিনের মধ্যে এত কিছু ঘটে গেছে। আর সুকান্ত চিন্তা করে আসলেই তো তাই, আমি তো ইচ্ছা করে গুঁতো দিয়েছি, তারপর আবার টর্চ লাইট মেরেছি উপর দিকে।
তো আসলেই তো সে চাইলে আমার আরও অনেক বড় ক্ষতি করতে পারতো, কিন্তু ক্ষতি করে না। আসলেই তো আমি তার বিরক্ত করছি। তো সুকান্তও আসলে নিজের ভুলটা বুঝতে পারে। আর এরপরে সুকান্তর ওই বাগানে চাকরি করে নাই, ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে আসে। মূলত সে চলে আসার পরেই এই যে সেলিম ভাই ওই বাগানে চাকরি নেন। তো উনি ওখানে আসার পর এই ঘটনাটি শুনেছিলেন। সুকান্তর সাথে তার সরাসরি ওইভাবে দেখা হয়েছে কিনা জানা যায় না, তবে তিনি ওই বাগানে আসার পর এই ঘটনাটি বিস্তারিতভাবে জানতে পারেন। এবং ও বাগানের অনেকেই নাকি ওই পিশাচিনিটাকে দেখে, কিন্তু ওই পিশাচিনিটা কোনো মানুষের ওইভাবে ক্ষতি করে না। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা।